হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ওয়েলকাম জয়েন করার জন্য। সো লেট মি চেক। আমি আমার সাউন্ড সিস্টেমটা একটু চেক করে নিই যাতে মেক শিওর যে আপনারা আমাকে শুনতে পান। সো বরাবরের মতোই আজকের যে আলোচনা এডুকেশন সেক্টর নিয়ে। সো লেট মি চেক। ইয়েস, আই থিংক এভরিথিং ইজ অল রাইট। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে, আশা করি। সো আসলে আমি আমার কর্পোরেট জব লাইফ থেকে আমার শুরুটা হয়েছিল আসলে কর্পোরেট জব দিয়ে। তারপরে আমি আসলে অনেক আগে মানে আমার গ্র্যাজুয়েশনের আগে একটা আইটি ফার্মে আমি বগুড়া শহরে, তো সেখানে আসলে আমি ট্রেনিং দেয়া বা টিচিং এর যে বিষয়টা, তো তখন থেকেই ট্রেনিং, টিচিং এই বিষয়টা আমার খুব ভালো লাগতো যে আমি যতটুকু জানি তো সেই জানাটা আসলে সবার সাথে একটু শেয়ার করা। তো এইটা একমাত্র টিচিং থেকে আসলে টিচিং জবে এই অপরচুনিটিটা পাওয়া যায়। তো আমি আসলে আমার এমবিএ পড়াশোনা শেষ করার পরে আসলে কর্পোরেট জব দিয়ে আমার কেরিয়ারটা শুরু হলেও আসলে টিচিং এর আহ, মানে টিচিং সেক্টর, এডুকেশন সেক্টরের প্রতি আমার দুর্বলতা আসলে ছিল সবসময়। সো এরপরে আমার তো একটা টার্গেট ছিল আসলে আহ, নিজের শহর, হোম টাউন বগুড়াতে যদি একটা জব নিয়ে সেটেল হতে পারি, তো সেইটা আসলে সেই অপরচুনিটি আমার হয় এই এডুকেশন সেক্টর থেকে, এবং সেই সূত্র ধরেই আসলে এই সেক্টরটায় আমার আসা। তো আমার এবং আমি খুব লাকি যে আমার শুরুটা হয়েছিল ওয়ান অফ দ্য মোস্ট এস্টাবলিশড স্কুল বাংলাদেশের, ইন্টারন্যাশনাল তার্কিশ হোপ স্কুল, ইংলিশ মিডিয়াম 100%, এবং ওরা ক্যামব্রিজ কারিকুলাম আসলে ছিল সেই স্কুলটায়। তবে দুঃখজনক যে সামহাও তুর্কিশ যে গভর্নমেন্ট, তাদের সাথে এটা একটা মানে কোম্পানি, ইন্টারন্যাশনাল হোপ কোম্পানির আন্ডারের স্কুলটা। তো সেই তুর্কিশরা আসলে বাংলাদেশ লিভ করে, যার জন্য আমার আসলে আর কন্টিনিউ করা হয়নি তাদের সাথে। সো আমি তুর্কি সব স্কুলকে খুব মিস করি, সেখান থেকে অনেক কিছু শিখেছি। তো আমার জার্নিটা শুরু হয়েছিল ইংলিশ মিডিয়াম স্কুলের হাত ধরে। এরপরে আমি আমার জার্নিটা আবার আমি স্টার্ট করি একটা ইংলিশ ভার্সন স্কুলের সাথে। এরপরে হচ্ছে আমি আবার চলে আসি বাংলা মিডিয়ামে, মানে একটা আপস অ্যান্ড ডাউন আর কি। তো এটা আমার জন্য একটু ভালো হয়েছে যে আমি আসলে ইংলিশ মিডিয়ামটা আসলে ইংলিশ মিডিয়ামের পুরো বিষয়টা, ইংলিশ মিডিয়ামের পড়াশোনার যে বিষয়টা, সেইটা আমি আসলে বুঝতে পেরেছি। ইংলিশ ভার্সনের যে বিষয়টা, সেটাও আমি বুঝতে পেরেছি। এবং বাংলা মিডিয়াম যে আমাদের ট্রেডিশনাল যে পড়াশোনা, তো সেখানে যে টিচিং এর যে বিষয়টা বা এডুকেশন যে সিস্টেমটা, তো সবই মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে গেছে। নিয়ার অ্যাবাউট আসলে 10 ইয়ার্স এর কাছাকাছি এখন আমি তো এডুকেশন সেক্টরে। এখন একটু চিন্তা করতেছি আসলে এডুকেশন সেক্টরটার একটা টাচে আমি আছি, পাশাপাশি একটু এই যে ডিজিটাল সেক্টরটা এবং মানে অনলাইন যে সেক্টরটা, এটার পাশাপাশি একটু কর্পোরেট সেক্টরে আবার মুভ করার আমি চিন্তা করছি আর কি। তো তারপরেও এডুকেশন সেক্টরের প্রতি আমার যে ভালোবাসাটা, তো ভালোবাসার কারণে আসলে এডুকেশন সেক্টরের সাথে কোনো না কোনোভাবে আমার কানেক্টিভিটি থাকবে। আর আমার খুব পছন্দের সাবজেক্ট হচ্ছে আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তো আমি চেষ্টা করেছি যে প্রতিষ্ঠানগুলোয় আমি ছিলাম, সাধ্যমতো চেষ্টা করেছি আসলে বাংলাদেশ গভর্নমেন্টের যে মানে কারিকুলাম অনুযায়ী আসলে আইসিটি যে বই ছিল, তো সেখান থেকে বিভিন্ন ক্লাসের আমার যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বোঝানোর। এখনো স্টিল নাও আমি একটা প্রতিষ্ঠানে আইসিটি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট আসলে আমি চেষ্টা করি ক্লাস নেয়ার এবং বোঝানোর। তো টকিং অ্যাবাউট আসলে এডুকেশন সেক্টর এখন আমাদের বাংলাদেশের কথা যদি আমি বলি, আসলে এই যে মানে এই সেক্টরের সাথে আসলে কিন্তু মানে আমাদের বাংলাদেশের যে জব সেক্টর এবং জব মার্কেটে আমরা যেটা কমন যে কথা, যেটা যে আসলে বাংলাদেশে বেকার সমস্যা, জব পাওয়া যায় না। তো আসলে এডুকেশন সেক্টরটা আমি আমার অভিজ্ঞতা থেকে আসলে কথাগুলো বলছি। তো আমার পয়েন্ট অফ ভিউ, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি, সেই বিষয়টা আসলে আমি একটু শেয়ার করব, শেয়ার করতে চাই। তো আমার এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতার
সাথে হয়তোবা আপনার এক্সপেরিয়েন্স বা আপনার পয়েন্ট অফ ভিউ 100% নাও মিলতে পারে, আবার মিলেও যেতে পারে। তো আমার সাথে একমত আপনি হতে পারেন। আমি যেটা ফিল করেছি যে আসলে আমাদের সময়ের যে মানে স্কুলিংটার যে সিস্টেম ছিল বা পড়াশোনা যে কারিকুলাম বাংলাদেশ সরকারের যে বিষয়টা, আমি তো ফিল করেছি যে এটা শুধুমাত্র আসলে একটু মুখস্থ বিদ্যা যেটা ছিল আর কি। থ্যাংক ইউ সো মাচ এখন পর্যন্ত আপনারা যারা জয়েন করেছেন। থ্যাংক ইউ রনি ভাই, থ্যাংক ইউ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আসলে ইলেকট্রিসিটি প্রচন্ড সমস্যা করছে, এজন্য একটু লেট করে আসতে হয়েছে। আমি ঠিক জানি না যে হাউ লং দ্যাট ইলেকট্রিসিটি উইল গোয়িং টু লাস্ট, কারণ যে পরিমাণ আসলে গরম পড়েছে সেই পরিমাণ ইলেকট্রিসিটির প্রবলেমও হচ্ছে আর কি। তো আশা করি রনি ভাই আপনি ভালো আছেন। থ্যাংক ইউ, আপনি যে ফিল করছেন যে আমি দামি কথা বলছি। আসলে দামি কথা বলতে খুব ইম্পর্টেন্ট বিষয় আর কি এডুকেশন। আপনি তো সবসময় বলেন বিষয়টা নিয়ে আর কি, এবং আপনি অনেক কনসার্ন। আপনার কাছ থেকে আসলে অনেক ইনফরমেশন আমি পেয়েছি। জি স্যার, আমি ঢাকায় আসবো, একটু হিট কমে যাক, দেন শিওরলি আপনার সুন্দর বাসা, সুন্দর গোছানো নতুন সংসার আপনার ঢাকাতে আমি অবশ্যই আসবো। সো থ্যাংক ইউ সো মাচ জয়নিং উইথ মি। তো যে বিষয়টা আমি ছিলাম যে আমাদের যে এডুকেশন যে বিষয়টা আর কি, তো আমার যেটা মানে আমার যেটা ফিল হয়েছে বা মনে হয়েছে যে এই যে বেকার সমস্যা বা জব না পাওয়ার যে বিষয়টা, আমাদের সময়ের যে এডুকেশন মানে আমাদের যে স্কুলিংটা, থ্যাংক ইউ আসিফ জয়েন করার জন্য। তো আমাদের সময়ের যে স্কুলিং সিস্টেমটা সেখানে আসলে প্রবলেম ছিল, একটা মুখস্থ বিদ্যার মতো। আপনারা সবাই জানেন যে আসলে যেটা মানে যেটা হচ্ছিল যে আমরা সবসময় রচনা মুখস্থ করে যেতাম, অ্যাপ্লিকেশন মুখস্থ করে যেতাম। তো বিভিন্ন তো সেগুলো আসলে পরে আমাদের পড়াশোনা যখন শেষ হয়, অনেক কিছুই কিন্তু আমি অত ডিটেলসে যাচ্ছি না, ইন ডিটেলসে যাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন যে আমরা আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, কর্মজীবনে বা ব্যবসায়িক জীবনে বা যেখানেই যাই করি না কেন, তো আমাদের আসলে অনেক কিছুই যা আমরা পড়েছিলাম সেগুলো আমাদের বাস্তব জীবনে কতটা আসলে যে কাজে লেগেছে, তো সেটা আমরা নিজেরাই জানি আর কি। তো সমস্যাটা এখানেই যে আমাদের স্কুল কলেজ, বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলছি, বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আসলে প্র্যাকটিক্যাল যে নলেজ গুলো দেয়া, যে একটা স্টুডেন্ট সে যদি উদ্যোক্তা হতে চায়, সে যদি চাকরি করতে চায়, দেশের বাইরে যেতে চায়, তাহলে কি ধরনের প্রবলেম গুলো, কি ধরনের স্ট্রাগল গুলো, অথবা কি ধরনের আসলে প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলো সে ফেস করবে, সেই জিনিসগুলোকে আসলে একটু প্র্যাকটিক্যালি যে নলেজ দেওয়ার যে বিষয়টা, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু চিন্তা করে দেখেন তো, আমাদের স্কুল কলেজ পর্যায়ে সুন্দর করে একটা কভার লেটার কিভাবে তৈরি করতে হয়, একটা বায়োডাটা জিনিসটা কি, সিভি জিনিসটা কি, সেটা ভালো করে শেখানো, তারপরে একটা ইমেল করেসপন্ডিং করা, তারপরে এই যে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, একটা ইন্টারভিউ বোর্ডে গেলে যে জিজ্ঞাসা করে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের সম্পর্কে যে একটু বলতে পারাটা, যে আপনার নিজের সম্পর্কে যে যে এক্সপ্লেনেশনটা অ্যাবাউট মাই সেলফ, তো সেই বিষয়টা। তারপরে হচ্ছে মানুষের সাথে সব সব লেভেলের মানুষের সাথে কমিউনিকেশন করার যে অ্যাবিলিটি, অ্যাডাপ্টেশন অ্যাবিলিটি, যে আমি সব ধরনের পরিবেশ এবং সব ধরনের মানুষের সাথে আমি ওঠা বসা চলাফেরা করা, সব ধরনের পরিবেশে নিজেকে মানিয়ে নেয়া, এই যে বিষয়গুলো, তো এই জিনিসগুলো আপনি একটু চিন্তা করে দেখেন তো যে আসলে কি আপনার আপনার যে প্রতিষ্ঠান যে ছিল, তো সেই প্রতিষ্ঠানে আপনি আসলে এই এই বিষয়গুলো আমরা পেয়েছি কিনা প্রপারলি, আমরা কিন্তু পাইনি। তো আসলে সমস্যাটা এখানেই। তো আজকে যে বেকার সমস্যা বাংলাদেশে, আমাদের ছেলে মেয়েরা জব পাচ্ছে না বা জব পেতে অনেক কঠিন তাদের যে হচ্ছে বিষয়টা, তো এটার জন্য আসলে সমস্যাটা সেই প্রথম থেকেই। আমাদের স্কুলিংটা যদি একটু ঠিকঠাক মতো হতো, তাহলে কিন্তু আমাদের আসলে জব মার্কেটে এত স্ট্রাগল করতে হতো না, বা বিজনেস বা যেটাই বলি। আচ্ছা, আদনান অর্থাৎ আসিফ সারাদিন খায়, হ্যাঁ। আসিফের যেটা হয়েছে, আসিফ আমার ছোট ভাই, সে আমার খুব আদরের ছোট ভাই আর কি। তো আসিফের যেটা হয়েছে রনি ভাইয়া, যে ওর আসলে মানে দেহটা মানে একটু এত বেশি আসলে ওর দেহটা রাইজ আপ করেছে,
ও তার গ্রোথটা এত ভালো যে মানে ওর মানে শরীরের ভেতরে যে হার্ডওয়্যার আর কি, তো সেই হার্ডওয়্যার আসলে ওই যে 1500 সিসি 2000 সিসির যে ইঞ্জিন, যত বেশি সিসির ইঞ্জিন হবে, তো আপনার হচ্ছে সেই ইঞ্জিনে মোবিল তেল সব ধরনের কিছু একটু বেশি দিতে হয়। তো আসলে ওর বডি আসলে কত হাজার সিসির ইঞ্জিন ওর বডি, অনেক হাজার সিসির ইঞ্জিন হবে ওর দেহটা। তো যার কারণে ওর আসলে একটু মানে ফুয়েল অর্থাৎ ফুড একটু বেশি লাগে। তো সমস্যা নেই, তারপরেও সে বেশি খেয়ে যদি তার মাথা থেকে অনেক ভালো ভালো ক্রিয়েটিভ আইডিয়া বের হয়, তাহলে এটা ভালো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ সৈকত। হ্যাঁ, টেক লাভ অলসো ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ সো মাচ অলোক স্যার, আপনাকে খুব মিস করি। অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। আমি আপনার উপস্থাপনা, আপনার অ্যাক্টিং এর অনেক বড় ফ্যান। মানে আমার সবসময় ইচ্ছা করে যে কবে একটু আপনার মতো সুন্দর করে উপস্থাপনা করতে পারবো, কবে একটু আপনার মতো একটু অ্যাক্টিং করতে পারবো, কবে আপনার সাথে কখনো আমার একটু সুযোগ হবে মঞ্চে অভিনয় করা বা উপস্থাপনা করা। সো স্যার, আপনাকে খুব মিস করি। আশা করি দেখা হবে স্যার আপনার সাথে। তো ভালো থাকবেন স্যার আপনি সবসময়। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য স্যার। আর আমার সাথে আপনারা যারা জয়েন করেছেন, আমার সিস্টার হচ্ছে নদী, থ্যাংক ইউ নদী। হ্যাঁ, আমার সিস্টার নদী বলেছে, ভাইয়া তোমার কথা ঠিক, তবে আমাদের সময়ের পড়াশোনাও সেই সময়ের জন্য উপযোগী ছিল। হ্যাঁ, এখন A+ বেড়েছে, কিন্তু মান কি বেড়েছে? ভাই হ্যাঁ, এই টোটাল বিষয়গুলো নিয়ে আসলে আমি আহ, কথা বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ শুভাশিস ভাই জয়েন করার জন্য। আচ্ছা, আপনারা যে উদ্দেশ্যে ঢাকার এসেছেন, আসিফ সেইগুলো বাদ দিয়ে শুধু খায় আর ঘুমায়, তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আসিফ ঘুমিয়ে ঘুমিয়ে এবং খেয়ে খেয়ে সে অনেক ক্রিয়েটিভ আইডিয়া আসলে মানে সে জেনারেট করছে। আশা করি সেই আইডিয়াগুলো একসময় ইফোর্ট হয়ে বের হয়ে আসবে। আসিফের উপরে আমার একটা আসিফ কিন্তু আমার স্টুডেন্ট ছিল। এটা একটা বিষয়, সে কিন্তু আমার স্টুডেন্ট এবং অনেক কিউট স্টুডেন্ট সে ছিল। কিন্তু একটা সময় যে আমার এই হালকা পাতলা কিউট স্টুডেন্টটা মানে এরকম হিরো হয়ে যাবে, এত হ্যান্ডসাম লম্বা চড়া হয়ে যাবে, এটা আমি আসলে কখনো ভাবিনি। তো আমার খুব ভালো লাগে যে আমার একটা স্টুডেন্ট সে হচ্ছে এত সুন্দর, এত ভালো। আশা করি অনেক ভালো করবে, যেহেতু আপনার তত্ত্বাবধানে সে রয়েছে। আচ্ছা, আসলে যেটা হয়েছে যে সাদা শার্ট, এখন ওয়েদারের যে অবস্থা, ঠিক আছে, আমি কথাটা মাথায় রাখলাম। আগামীকালকের লাইভে আমি অন্য কালারের শার্ট পরে আসবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাকে স্মার্ট বলার জন্য। আসলে ভাইয়া আপনি অনেক স্মার্ট, আমি সবসময় চেষ্টা করি আসলে আপনার মতো স্মার্ট হওয়ার জন্য। আমি বলতে চাই রনি ভাইয়ের কথা, রনি ভাই আসলে সেই মানুষ যে আমাকে আসলে একরকম ইনসাইড দ্য বক্স থেকে একদম আলোর পথে নিয়ে এসেছে। ভাইয়া সবসময় আমাকে সাপোর্ট করে এবং রনি ভাইয়া এতটাই স্মার্ট ছিল একটা সময়, সেই আহ, আমি যদি আজ থেকে মানে 15 or 20 ইয়ার্স ব্যাক, তো ভাইয়া কি সুন্দর ফর্মাল, এত সুন্দর অর্গানাইজ ছিল, ড্রেস আপ থেকে সবকিছু। তো আমাদের আসলে ভয় লাগতো ভাইয়ার সাথে কথা বলতে। তো সেই মানুষটার আসলে আমার ভাইয়া, এবং সে সবসময় আমাকে গাইডলাইন দেয়, সাপোর্ট করে, আমার পাশে আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, পাশে থাকবেন এভাবে। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমি যে এডুকেশন সেক্টরের যে বিষয়টা, তো হ্যাঁ, নদী আমার বোন, সে যেটা বলেছে সেটা সেই সময়ের এডুকেশন। হ্যাঁ, তখন আসলে টেকনোলজির এতটা রেভলিউশন ছিল না, কিন্তু তারপরেও আমরা যদি একটু মানে বাংলাদেশের বাইরে যদি তাকাই, এই যে এখন আমাদের বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যে কারিকুলাম ক্যামব্রিজের বা এই যে অ্যাক্টিভিটি বেসড যে লার্নিং, এইটা আহ, ইচ্ছা করলে আমাদের যে সময়টা ছিল, আমাদের সময়তেও তো আসলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবই তো ছিল। তো আসলে মানে এডুকেশন সেক্টরে যে মাথা, ব্রেইন যে মানুষরা যারা ছিল আর কি, কারিকুলাম প্রণয়নে বা মানে কোর্স ডিজাইনের যে মানে ব্যক্তি যারা ছিল, তারা কিন্তু ইচ্ছা করলে ইমপ্লিমেন্ট করতে পারতো এই অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর বিষয়টা।
তাহলে যেটা যেটা হতো যে আমাদের আসলে মানে আমরা যারা সচেতন, আমরা যারা ফিল করেছি যে আহ, বর্তমান সিচুয়েশন বা মার্কেট যা ডিমান্ড করে তা আমরা স্কুল কলেজ থেকে আসলে ওভাবে শিখে আসিনি, তাহলে আমাদের নতুন করে আবার কোনো কম্পিউটার মানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শেখার জন্য, কম্পিউটার শেখার জন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হতো না। ইংলিশ মানে কমিউনিকেটিভ ইংলিশ স্পিকিং শেখার জন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হতো না। তো এই মানে কিভাবে একটা সিভি তৈরি করব, কভার লেটার তৈরি করব, ইন্টারভিউতে কিভাবে নিজেকে ফেস করব, অথবা আমি একজন যদি উদ্যোক্তা হতে চাই, এন্টারপ্রেনার হতে চাই, তাহলে আসলে কিভাবে একদম ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে স্টেপ বাই স্টেপ একটা বিজনেসকে কিভাবে আসলে দাঁড় করানো যায়, সেই বিষয়গুলো আসলে অন্যের কাছ থেকে আমাদের জানতে হতো না, আমরা আসলে আমাদের স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকেই শিখতে পারতাম, জানতে পারতাম। তো সাধুবাদ জানাই, এখন বর্তমানে আমাদের এডুকেশন সেক্টরে একটা চেঞ্জ আসছে, সেটা নিয়ে আমি কথা বলছি। আচ্ছা স্যার, আপনি ঢাকা আসলে একটা আন্তর্জাতিক মানের স্কুল খুলবো। অবশ্যই, অবশ্যই আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আপনার এই চিন্তাকে। অবশ্যই ভালো প্রতিষ্ঠান বাংলাদেশে অনেক রয়েছে, বাট আরো আসা উচিত, এবং আপনাদের মতো স্মার্ট, ট্যালেন্টেড, এডুকেটেড ব্যক্তিরা যারা চিন্তা করে সেক্টরটাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, সিচুয়েশনকে নিয়ে, যে আহ, তো তারা যদি মানে আপনাদের মতো মানুষরা, আপনারা যদি এডুকেশন সেক্টরে আসেন তাহলে তো খুবই ভালো, পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে যাবে, ভালো ভালো যোগ্য মানুষদের কাজের সুযোগ হবে, এবং সেখানে স্টুডেন্টরা অনেক ভালো কিছু শিখতে পারবে। স্যার, আপনি বগুড়ায় একটা আন্তর্জাতিক মানের স্কুল চালু করেন, আমরা আপনার সাথে আছি। অবশ্যই ভাইয়া, আমি মোটামুটি আমার তো অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা আরো হচ্ছে, তো সেই অভিজ্ঞতা নিয়ে যদি সৃষ্টিকর্তা আমাকে তৌফিক দান করে এবং আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এই সাজেশনটার জন্য, এবং আপনি যে ফিল করেছেন যে মানে আই ক্যান ডু দ্যাট এবং আমি ক্যাপাবল, আমি পারবো, আপনার আপনার যে বিলিফটা আমার প্রতি, এটার জন্য মানে আই ফিল সো ব্লেসড, এবং থ্যাংক ইউ সো মাচ। আমি অবশ্যই, এবং আপনাদের পাশে পেলে আমি পারবো ইনশাল্লাহ। আচ্ছা, বগুড়া একমাত্র আপনি পারবেন একটা ভালো মানের স্কুল খুলতে, আপনি ছাড়া আর কেউ পারবেন না। ভাইয়া অবশ্যই সুযোগ থাকলে তো আমি পারবোই। থ্যাংক ইউ সো মাচ ট্রাস্টিং অন মি, মানে কি ফেইথ অন মি, বিলিভিং অন মি। আই উইল ডেফিনেটলি ট্রাই মাই লেভেল বেস্ট। আমি আহ, অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে এখন আমাদের নতুন আমাদের এডুকেশন সেক্টরে যে চেঞ্জটা হঠাৎ করে আসলো, তো এইটা নিয়ে আমরা যেটা দেখেছি আর কি মিডিয়াতে, আমাদের প্যারেন্টস লেভেলে এবং টিচার্স লেভেলে অনেক ধরনের অনেক প্রতিক্রিয়া আমরা দেখেছি। একটা একটা পার্ট বলেছে যে না, এটা আসলে ঠিক হলো না, আগের সিস্টেমে ভালো ছিল। আবার টিচারদের মধ্যেও অনেক টিচার বলেছে যে না, এটা কেমন একটা মানে কারিকুলাম, কেমন একটা সিস্টেম হলো। আবার কিছু টিচার অ্যাপ্রিসিয়েট করেছে, কিছু প্রতিষ্ঠান পজিটিভলি নিয়েছে, কিছু প্রতিষ্ঠান বলেছে না, বিষয়টা কেমন হলো। আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা, যেহেতু নতুন যে কারিকুলামের যে সিস্টেম বা নতুন কারিকুলামে এখন যে পড়াশোনাটা আমি এখন আসলে পড়াচ্ছি আইসিটি, তো আর বাদ বাকি যে বইগুলো বিভিন্ন ক্লাসের, সেগুলো আমি দেখেছি আসলে। তো এটা আসলে একটু অ্যাডপ্ট করা, মানে বাইরে থেকে অ্যাডপ্ট করা সিস্টেমটা কিছুটা সামঞ্জস্য রেখেছে, বা কিছুটা আসলে একটু চেষ্টা করা হয়েছে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে আসলে ক্যামব্রিজ কারিকুলাম অথবা ইডিএক্সএল অথবা আবার ওদিকে আইবি আছে, ইন্টারন্যাশনাল ব্যাকালুরেট আছে, ওটা একটা কারিকুলাম সুইজারল্যান্ডের অ্যাকচুয়ালি। আর হচ্ছে এদিকে তো আমাদের ইংল্যান্ডের তো ক্যামব্রিজ বা এগুলো তো রয়েছে, অক্সফোর্ড। তো যেটা হয়েছে যে ওদের আসলে পড়াশোনার সিস্টেমটা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, মানে অ্যাক্টিভিটি বেশি, অ্যাক্টিভিটি বেস, মানে স্টুডেন্টরা আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে আসলে শিখবে। ওদের সিস্টেমটা এরকম, যেটা অনেক আগে থেকেই ওদের আর কি, যার কারণে ইন্টারন্যাশনালি রেকগনাইজড ওদের পড়াশোনা, মানে যে সিস্টেমটা। অর্থাৎ আপনি ইংলিশ মিডিয়ামে যদি এ লেভেল কমপ্লিট করে দেশের বাহিরে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যান, তাহলে সেখানে যেয়ে কিন্তু আপনি ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করা এবং জব পাওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে আসলে কিন্তু খুব ভালো একটা সেখানে কিন্তু মানে সুযোগ থাকে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে। কিন্তু বাংলা
বাংলা মিডিয়ামে যেটা হয় যে সেই জিনিসটা কিন্তু হয় না। বিদেশে গেলে আপনি ধরেন গ্রাজুয়েশন করে গেলেন, মাস্টার্স করে গেলেন, আপনি মানে ফার্স্ট অল যে কান্ট্রিতে যান না কেন সেখানে যে আপনাকে আবার অড জব করা লাগে। ওদের দেশের আসলে অফিসিয়াল জবগুলো কিন্তু আপনি পাবেন না বাংলাদেশের আপনার এই সার্টিফিকেট শো করে। কারণ আমাদের মানে ইউনিভার্সিটি, কলেজ যেটাই বলেন না কেন, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আসলে ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল লেভেলের সেই পর্যায়ে হচ্ছে রেকগনিশন আসলে এখনো পাইনি, ওই পর্যায়ে যায়নি। তো যার কারণে আসলে মানে সমস্যাটা এই জায়গাতেই যে আবার যে ওদের দেশের পড়াশোনা করতে হয়। আপনার অভিজ্ঞতা সম্বন্ধে আমাদের বগুড়াবাসী জানে এবং বগুড়ার মানুষ আপনাকে অনেক বিশ্বাস করে এবং ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার এত সুন্দর সুন্দর কথার জন্য এবং কমপ্লিমেন্টের জন্য। থ্যাংক ইউ, আপনি যে ফিল করতে পেরেছেন। আমি আসলে চেষ্টা করেছি যে যে প্রতিষ্ঠানে আমি ছিলাম এ পর্যন্ত, তো আমি আসলে আমার সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি। সেটা আমার প্যারেন্টস, আমার স্টুডেন্টরা তারা আসলে জানে আমি কতটুকু মানে করেছি। তো আমার পাওয়াটা এটাই যে বাহিরে মানে যখনই কোথাও কোনো আমার কোনো স্টুডেন্ট আমাকে দেখে, যেখানেই দেখুক না কেন, ওরা কিন্তু ছুটে আসে এবং বলে যে স্যার, মানে কুশল বিনিময় করে। প্যারেন্টসরা আমাকে যেখানেই দেখে তারা কিন্তু এসে কুশল বিনিময় করে এবং খোঁজ খবর নেয়া। তো এই বিষয়গুলো আসলে আমার মানে পাওয়া, অনেক বড় পাওয়া, আমার খুব ভালো লাগে আর কি। তো আশা করি আমি চেষ্টা করেছি, বা এখন যে প্রতিষ্ঠানে আমি আসলে চেষ্টা করি আর কি আমার মানে অভিজ্ঞতা শেয়ার করার জন্য 100%। তো চেষ্টা করে যাব আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক স্টুডেন্ট তোমরাও জয়েন করেছো আমার সাথে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে গেটিং ব্যাক, এখন বাংলাদেশের আসলে এই যে এডুকেশন সেক্টরের যে চেঞ্জটা আসলো, নতুন যে বিষয়টা, আমার যেটা মনে হয়েছে যে আসলে এইটা আসলে আগে আগে ট্রেনিং, প্রপার একটা ট্রেনিং মানে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যেটা উচিত, মানে আমার যেটা ফিল হয়েছে আর কি, যে হুট করে আসলে ইমপ্লিমেন্ট না করে আগে আমার মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আসলে এডুকেশন বোর্ডের বসা এবং টিচারদেরকে জানানো, টিচারদেরকে একটা লং টার্মের একটা ট্রেনিং দেয়া। কারণ এখানে তো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো টিচারদেরকে, এখন আমি টিচার, আমি যদি না বুঝি আমি মানে ঠিক মতো পুরো বিষয়বস্তুটা, মানে নতুন যে সিস্টেমটা যেটা আর কি আসলে সরকার যেটা চাচ্ছে, আমি নিজেই যদি না বুঝি ঠিকঠাক মতো, তাহলে আমি আবার স্টুডেন্টকে কিভাবে বুঝাবো? এই জন্য আমার যেটা মনে হয়েছে যে আসলে আগে একটু লং টার্ম ট্রেনিং দেওয়া উচিত ছিল প্রত্যেকটা টিচারকে। ট্রেনিং দেওয়ার পরে দেন আসলে আস্তে ধীরে এই নতুন কারিকুলাম বা নতুন যে সিস্টেমটা, এইটা আসলে ইমপ্লিমেন্ট করা, অভিভাবকদের আস্তে আস্তে একটু জানানো তারপরে। তো আসলে একটু তাড়াতাড়ি আমার মনে হয় যে ইমপ্লিমেন্টেশনটা হওয়ার কারণে, এবং আমার মনে হয় যে টিচারদের ওভাবে ট্রেনিংটা মনে হয়নি। সরকারি যে স্কুলগুলোতে টিচাররা, তাদের মোটামুটি একটা ট্রেনিং হয়েছে মোটামুটি একটা সময় নিয়ে। কিন্তু আসলে বাংলাদেশে যে প্রাইভেট স্কুলগুলো, সেই স্কুলগুলোতে আমি নিজেও ছিলাম একটা প্রাইভেট স্কুলে, সেখানে আসলে ওভাবে মানে যেই টিচাররা ট্রেনিং করে এসেছিল, তো তারা আসলে ব্যক্তি পর্যায়ে সেই টিচারদেরকে নিয়ে এসে একটা শর্ট ট্রেনিং দেয়া, তা ওটা কতটুকু আসলে প্রাইভেট স্কুলে সেই টিচাররা বুঝতে পেরেছে, বুঝে তারা আসলে মানে বাচ্চাদের বা স্টুডেন্টদের এখন বোঝাতে পারছে, এটা আমি ঠিক জানি না। এখন একজন টিচার সেই জানে সে কতটুকু বুঝেছে, বুঝে আসলে বোঝাতে পারছে সেই প্রতিষ্ঠানে তার স্টুডেন্টদেরকে আর কি। এটা আসলে তার, আমার মনে হয় প্রচুর স্টাডি করতে হবে বা স্টাডি করতে হচ্ছে এখনো টিচারদের, যেটা আমার মনে হয় যে আগামীকালকে যেই শিখন অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করবে একজন টিচার নতুন যে সিস্টেমটায়, তো সেই টিচারকে আগে থেকে কিন্তু অনেক স্টাডি করতে হবে। স্টাডি করে বুঝে দেন আসলে ক্লাসে না গেলে মনে হয় না সেই টিচার খুব ভালোভাবে আসলে স্টুডেন্টদেরকে ডেলিভারি দেওয়া বা বুঝাইতে পারবে আর কি। আগামীকাল ব্ল্যাক টি শার্ট, আচ্ছা ঠিক আছে, ওকে, আগামীকালকের যে লাইভ আমি আলোচনা করব
অবশ্যই ব্ল্যাক টি শার্ট পরে আমি আসবো অবশ্যই। সো থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত তোমরা আপনারা এবং আমার কিছু শ্রদ্ধেয় টিচার রয়েছেন, আপনারা জয়েন করেছেন আজকের সেশনে। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আচ্ছা, তো এখন নতুন যে সিস্টেমটা, এটার মূল ভিত্তিটা হচ্ছে 4টা জিনিস। একটা হচ্ছে বলা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, মানে স্টুডেন্টদের জন্য। নাম্বার 1 হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, নাম্বার 2 হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, যদি আমি মানে ভুল না করে থাকি, এবং 3 নাম্বারটা হচ্ছে বিমূর্ত ধারণায়ন, এবং লাস্ট যে বিষয়টা 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে সক্রিয় পরীক্ষণ। তো এই হচ্ছে কিন্তু বিষয়টা। তো এখানে এই 4টা পয়েন্টে কিন্তু অনেক কিছু বোঝার আছে আর কি, যেটা আসলে মানে বাংলাদেশ গভর্নমেন্ট আসলে চাচ্ছে যে চেঞ্জটা আনার জন্য এবং মানে স্টুডেন্টদের শেখার জন্য। তো প্রথম যে পয়েন্টটা, যেটা বাস্তব অভিজ্ঞতাটা, তো বোঝাই যাচ্ছে যে একজন স্টুডেন্ট সে কি করবে, তার যে নিজের একটা ধারণা, তার যে নিজের একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মানে তার ধারণা, মানে তার নিজের ধারণা কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসলে প্রকাশ করবে। বিষয়টা এরকম, মানে একজন শিক্ষার্থীর যে একটা ধারণা, সেই ধারণাটা কোনো একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে প্রকাশ করবে, এটাকে বলা হচ্ছে আসলে বাস্তব অভিজ্ঞতা, মানে প্রথম পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, যেটা সেটা হচ্ছে পর্যবেক্ষণ করবে, শিক্ষার্থীরা আলোচনা করবে, তারপরে পরীক্ষণের মাধ্যমে শিক্ষার্থী যে যে অভিজ্ঞতাটা আগে নিয়েছিল, সেই অভিজ্ঞতাটা শিক্ষার্থী আসলে যাচাই করবে। তো সেই অভিজ্ঞতাটা যাচাই করবে পর্যবেক্ষণ করে, আলোচনা করে এবং পরীক্ষণের মাধ্যমে। এটা বলা হচ্ছে আসলে প্রতিফলনমূলক পর্যবেক্ষণের ক্ষেত্রে নাম, মানে সেকেন্ড পয়েন্টটা। আর বিমূর্ত ধারণায়নটা হচ্ছে এরকম জিনিস যে আসলে বাংলায় একটু বিষয়গুলো একটু মানে শব্দগুলো একটু অন্যরকম আর কি, যে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করবে, অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী নিজস্ব ধারণায় সে আসবে বা উপনীত হবে, এবং শিক্ষক এ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কি করবে, সরাসরি শিক্ষক সহায়তা করবে, শিক্ষক শিক্ষার্থীদের হেল্প করবে আর কি। এটা হচ্ছে বিমূর্ত ধারণায়ন আর কি। বিভিন্ন উৎস থেকে সে তথ্য সংগ্রহ করতে শিখবে এবং অনুশীলন করবে, করে একটা শিক্ষার্থীর নিজস্ব একটা ধারণা সে লাভ করবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে সক্রিয় পরীক্ষণ, যেটা সেটা হচ্ছে অর্জিত যে ধারণা হলো, অর্জিত ধারণা কোনো নতুন বা ভিন্ন পরিস্থিতিতে শিক্ষার্থী হাতে কলমে প্রয়োগ করবে এবং প্রয়োজনে সংশোধন করতে পারবে, পরিমার্জন করতে পারবে, মানে যতটুকু আর কি আমি বুঝতে পারছি আর কি। এই নতুন, তো নতুন যে সিস্টেম, এই সিস্টেমের যে 4টা পয়েন্টের কথা আমি এতক্ষণ আলোচনা করলাম, এটার আসলে সামারিটা এরকম যে আসলে ওই যে আমাদের সময় আমরা যে মানে মুখস্থ বিদ্যা, যেটা আর কি মুখস্থ করে করে, মানে যা লেখা আছে সেটাই পড়ে মুখস্থ করে রাতভর ধরে, তারপরে পরীক্ষায় কমন পড়লে আমরা যে লিখে আসতাম, বাট আমরা নিজেরা যে আসলে একটু বোঝা বিষয়বস্তুটা, বা আমার নিজের যে ক্রিয়েটিভিটিটা, বা আমার ব্রেনটাকে যে একটু মানে ব্রেইন স্টর্মিং এর যে ব্যাপারটা, আমার ভিতরে যে একটা ক্রিয়েটিভিটি আছে, তো সেই জিনিসটা আসলে আমাদের মানে আগের সিস্টেমে সেই সুযোগটা ছিল না আর কি, বা এখনো যারা আগের সিস্টেমে যারা পড়াশোনা মানে করছে আর কি, তো সেটা কিন্তু নাই। তো এখন নতুন যে কারিকুলাম, নতুন যে সিস্টেমটা, যেটা যেটা আমি বললাম যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে একটা শিক্ষার্থী, এরপরে সে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ করবে, মানে সে কি অভিজ্ঞতা পেল, সে অভিজ্ঞতাটা সে নিজে পর্যবেক্ষণ করে আসলে ফাইন্ড আউট করবে। এরপরে বিমূর্ত ধারণায়নের কথা বলা হয়েছে, যে বিভিন্ন মানে কোন কোন উৎস থেকে সে আসলে ইনফরমেশন গুলো কালেক্ট করবে, তার অনুশীলনের মাধ্যমে আবার নিজস্ব ধারণা নেবে আর কি একটা শিক্ষার্থী। এখানে আবার টিচার মানে বিমূর্ত ধারণায়নের এই জায়গাটায় টিচার আবার একটু সহায়তা করবে স্টুডেন্টদেরকে। এবং সবশেষে হচ্ছে যে সক্রিয় পরীক্ষণ, যেটা তো যেটা সে ধারণা করলো, যেটা যেটা সে অভিজ্ঞতা তার হলো, সে অভিজ্ঞতাটা প্র্যাকটিক্যালি সে ইমপ্লিমেন্ট করবে নিজে নিজে। তো আসলে আলটিমেটলি যেটা হবে যে একজন শিক্ষার্থী সে তার চিন্তা চেতনার বিকাশ ঘটবে, তার আসলে ক্রিয়েটিভিটিটা তার আসলে ফাইন্ড আউট করতে পারবে,
তার প্যাশন কিসে সে প্যাশনেট সেই জিনিসটা সে ফাইন্ড আউট করতে পারবে এবং সে নিজে নিজে কিন্তু পরিস্থিতি হ্যান্ডেল করার তার মধ্যে অ্যাবিলিটি চলে আসবে। তো আমি যেটা বলবো যে এখন আমি আসলে এই যে ডিজিটাল প্রযুক্তি মানে এখন আইসিটিটা চেঞ্জ হয়ে যেটা হয়েছে ডিজিটাল প্রযুক্তি নাম হয়েছে আর কি। তো আমি আসলে ডিজিটাল প্রযুক্তি ক্লাস 8 ক্লাস 9 10 এদের যে পড়াচ্ছি আমি আমার স্টুডেন্ট যারা রয়েছে, তো আমি যেটা মানে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে যে এটা কিন্তু খুব ভালো নতুন যে সিস্টেমটা, আমি সাধুবাদ জানাই, আমি বলবো পজিটিভ। থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত আমার শ্রদ্ধেয় টিচার কলিগ, আমার হচ্ছে স্টুডেন্ট, আমার ভাই ব্রাদার, আমার হচ্ছে কানেকশনে আপনারা যারা জয়েন করেছেন এবং আমার কথা শুনছেন, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আমি আমার যতটুকু মানে অভিজ্ঞতা থেকে বলছি যে নতুন সিস্টেমটাকে আমি সাধুবাদ জানাই। এটা অনেক আগে আসলে হওয়া উচিত ছিল। আহ, তো এটা আসলে ভালো যদি একজন শিক্ষার্থী খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছেন তাদের ট্রেনিংটা যদি প্রপার হয়ে থাকে সাবজেক্ট ওয়াইজ এবং তারা যদি প্রপারলি এই 4টা পয়েন্ট বুঝতে পারে ঠিকঠাক মতো, বুঝতে পেরে তারা এই যে আমরা তো আমাদের সময় চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এরকম পড়তাম। এখন পুরো বইটাই একটা একটা মানে পুরো সাবজেক্টটা একটা অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতাটাকে আসলে শিখনের মাধ্যমে মানে ভাগ করা হয়েছে, শিখন 1 শিখন 2। তো উম, তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা শিখনের মধ্যে আবার সেশন আছে আর কি, মানে টপিকস গুলাকে বলতেছে সেশন 1 সেশন 2 এরকম। সেখানে প্রচুর পরিমাণে আপনারা যদি দেখেন নতুন বইগুলো একটু খুলে দেখেন, প্রচুর সেখানে ছকের ব্যবহার করা হয়েছে, প্রচুর পিকচার রয়েছে, প্রচুর রেফারেন্স রয়েছে, মানে যেগুলো আমরা দেখি আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যে ইংলিশ মিডিয়াম তাদের যে পড়াশোনার যে স্টাইলটা বা বাংলাদেশে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলা রয়েছে সেখানে যে ক্যামব্রিজ কারিকুলামে যে পড়ানো হয়, তো তার সেই বইগুলোতে আমি যেহেতু ইংলিশ মিডিয়ামে ছিলাম আমি জানি। তো ইংলিশ মিডিয়ামে যেটা হয় যে মেইন বইয়ের সাথে আবার একটা অ্যাক্টিভিটি বই কিন্তু থাকে, মানে আপনি ইংলিশ পড়ছেন ইংলিশের সাথে আবার একটা অ্যাক্টিভিটি সায়েন্সের সাথে আবার একটা অ্যাক্টিভিটি সায়েন্স বুক থাকে। তো সেখানে আসলে স্টুডেন্টদেরকে প্রজেক্ট তৈরি করতে হয় বিভিন্ন ধরনের, তাদের আসলে অনেক কিছু তৈরি করতে হয়, নিজের হাতেই তৈরি করা লাগে, গ্রুপ করে তৈরি করতে হয়, এরকম মানে গ্রুপ ওয়ার্ক থাকে, প্রচুর অনেক অনেক ধরনের প্রেজেন্টেশন থাকে তাদের বিভিন্ন বিষয় নিয়ে। তো এই জিনিসগুলো এখন কিন্তু এখানে চলে আসছে আমাদের নতুন যে কারিকুলামে। এখানে কিন্তু এখন আমাদের শিক্ষার্থীরা সেই মানে গ্রুপ হয়ে তাদের যে কাজ করার যে বিষয়টা, তারপরে তাদের ক্রিয়েটিভিটি দিয়ে একটা নতুন কিছু তৈরি করা, তারপরে গ্রুপ ডিসকাশন করা, একটা ক্লাসে যে প্রেজেন্টেশন করা, ব্রেইন স্টর্মিং করা, বিভিন্ন সোর্স থেকে একটা সিচুয়েশন দিয়ে দিল টিচার মানে পাঠ্য বই থেকেই, সেই সিচুয়েশনটা আসলে তার আশেপাশে পারিপার্শ্বিকতায় কোথায় কি ঘটছে সেটা অ্যানালাইসিস করে সে আসলে সেটা লিখে নিয়ে আসবে বা নোট করবে। সে ইন্টারভিউ নিবে, একটা সিচুয়েশন দেয়া আছে সেখান থেকে সে সেই টপিকস ধরে সে বিভিন্ন মানে লিটারেট পার্সনদের কাছ থেকে আসলে ইন্টারভিউ নিয়ে সে তথ্য কালেক্ট করবে, ইনফরমেশন কালেক্ট করবে, করে এসে সে ক্লাসে আসলে প্রেজেন্ট করবে সবার সামনে দাঁড়িয়ে। তা এই জিনিস এই সুযোগটা কিন্তু এখন হয়েছে নতুন কারিকুলামে এবং এখানে মানে যেটা প্লাস পয়েন্ট আমি বলবো যে এটা এটা হওয়াতে যেটা হয়েছে যে প্রত্যেকটা এখন মানে আহ, 1 রোল 2 রোল ভালো, যার রোল একদম শেষে সে আসলে পড়াশোনায় অতটা ভালো না, এরকম এই মানে ডিসক্রিমিনেশনটা এখন কিন্তু আর থাকবে না। এখানে যেহেতু গ্রুপ ওয়ার্ক হবে, তো সব স্টুডেন্ট সবাই আসলে মোটামুটি তার ব্রেন ওয়ার্ক করার সুযোগ পাবে এবং সবাই আসলে এই যে রিয়েল লাইফে যে তাকে অনেক ধরনের হয়তোবা চ্যালেঞ্জ ফেস করতে হয় প্র্যাকটিক্যাল লাইফে। ধরেন অনেকগুলো মানুষের সামনে, ধরেন একটা জবে গেলে কি হয়, ধরেন আমি যদি একটা সেলস জবের কথাই বলি, তাহলে সেলস ম্যানেজারকে কিন্তু মান্থলি অথবা হচ্ছে তার মানে সপ্তাহের যে মানে 1 সপ্তাহে কত সেল হলো, 1 মাসে কত সেল হলো, 3 মাসে কত সেল হলো, সেটা হয়তোবা তাকে এই যে মিটিং এ একদম তার যারা মানে আপার লেভেল ম্যানেজাররা যারা থাকে বা তার কলিগরা যারা থাকে আর প্রচুর এমপ্লয় থাকে তাদের সামনে হয়তোবা প্রেজেন্ট করতে হয়। তো এখন আমি যদি এই যে স্কুল লাইফ থেকেই
প্রেজেন্টেশন দেয়া বা অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যে অ্যাবিলিটিটা, এইটা হচ্ছে আমি যদি আমার প্র্যাকটিসটা যদি স্কুল কলেজ লেভেলে যদি আমার থাকে, তাহলে তো আমার জন্য প্র্যাকটিক্যাল লাইফে সেই চ্যালেঞ্জগুলা ফেস করা আমার জন্য তো খুব ইজি হয়ে গেল। তো আমি অন্যান্য সাবজেক্টের কথা বলছি না, আমার যে সাবজেক্ট যেটা ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রযুক্তি, এই সাবজেক্টে যেটা আমি দেখছি আর কি, যে একদম ক্লাস 7, 8, 9-এ যেটা আমি দেখছি যে এখানে ওদের কিন্তু প্রোগ্রামিং এর মানে পাইথন যে প্রোগ্রামিং বা প্রোগ্রামিং এর একটা চ্যাপ্টার ওদের আছে, তারপরে ওদের হচ্ছে নেটওয়ার্কিং এর চ্যাপ্টার আছে, তারপরে ওদের হচ্ছে আসলে এই যে সাইবার ওয়ার্ল্ডে মানে ডিজিটাল ওয়ার্ল্ডে এই যে সেফটি সিকিউরিটির বিষয় নিয়ে ওদের হচ্ছে চ্যাপ্টার আছে। ওদের রয়েছে ওয়ার্ডে কাজ করা, ওয়ার্ড প্রেসে কাজ করে কিভাবে একটা মানে আসলে একটা স্কুলের ওয়েবসাইট কিভাবে তৈরি করবে ফ্রিতে ওয়ার্ড প্রেস ইউজ করে, সেই জিনিসটা রয়েছে ওদের। তথ্য আসলে এত গুরুত্বপূর্ণ কেন, তথ্য কিভাবে আসলে গ্যাদার করবে, ইনফরমেশন কিভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা যায়, কিভাবে একটা গ্রুপ মানে গ্রুপিং করে গ্রুপ হয়ে কিভাবে একটা প্রজেক্ট ডান করা যায়, কিভাবে একটা লিডারশিপ অ্যাকোয়ার করা যায় নিজের মধ্যে। তো এই জিনিসগুলো কিন্তু সবই আছে মানে আমাদের এই ডিজিটাল প্রযুক্তি, যেটা আসলে এর আগের পুরোনো কারিকুলামে আমি যদি 6, 7, 8, 9, 10-এর যে আইসিটি বই ছিল, সেই বইগুলোতে কিন্তু আসলে ওই যে এমসিকিউ সিস্টেম ছিল, 25টা এমসিকিউ আর হচ্ছে ওই শর্ট কোশ্চিন লেখা, তারপরে হচ্ছে এসএসসি তে যে শুধু 25টা এমসিকিউ আর ওই যে প্র্যাকটিক্যাল লেখা। তো এখানে ওই ওই যে মুখস্থ যে বিদ্যাটা যেটা আর কি, তো একটা স্টুডেন্ট আসলে মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড কিভাবে ইনস্টল করতে হয়, ওপেন করতে হয়, করে টাইপ করতে হয়, একটা লেখাকে কিভাবে আসলে কালার দেয়া, বোল্ড মানে কালারটাকে একটু মানে লেখাটাকে কিভাবে বোল্ড করবে, লেখাকে কিভাবে এডিটিং করা যায়, একটা ওয়ার্ডে কিভাবে পিকচার নিয়ে এসে সেটা মানে কিভাবে এডিট করতে হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে আসলে ওয়ার্ডে লিখতে হয়, এক্সেলে যদি আসে সেখানে কিভাবে ডেটা ইনপুট করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগ কিভাবে করতে হয় এক্সেলে আপনি কিভাবে ফাংশন ব্যবহার করব, তারপরে রেজাল্ট শিট কিভাবে তৈরি করব এক্সেলে, তারপরে হচ্ছে স্যালারি শিট কিভাবে তৈরি করব। আমি যদি পাওয়ার পয়েন্টে আসে, বিউটিফুল একটা সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আই জাস্ট লাভ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্টে কিভাবে আসলে প্রেজেন্টেশন তৈরি করে সুন্দর একটা প্রেজেন্টেশন আমি স্লাইড বাই স্লাইড তৈরি করব, সেখানে ছবি নিয়ে আসবো, মানে টপিকস রিলেটেড কিভাবে ভিডিও অ্যাড করব, কিভাবে সেটা প্রেজেন্ট করব, এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু এখন আমাদের যে মানে নতুন যে সিস্টেমটা, এই নতুন সিস্টেমে কিন্তু আমাদের স্টুডেন্টরা মানে আমাদের টিচাররা যদি ভালো করে মানে বুঝাতে পারে আর কি প্র্যাকটিক্যালি, কারণ এখন স্কুলগুলাতে তো মোটামুটি ল্যাব হয়ে গেছে, প্রাইভেট স্কুলগুলাতে সেখানেও বেশ ভালো কম্পিউটার ল্যাব এখন রয়েছে। বিষয়টা হচ্ছে যিনি এই যে ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টটা যিনি পড়াচ্ছেন, যিনি টিচার, তিনি যদি খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি টপিকস ওয়াইজ, অর্থাৎ যখন একটা ওয়ার্ড প্রেস দিয়ে স্কুলের ওয়েবসাইট তৈরি করবে, কিভাবে আসলে ওই যে গুগল সাইটের মাধ্যমে কিভাবে হচ্ছে একটা সুন্দর করে স্কুলের জন্য একটা মানে ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়, কিভাবে আসলে ইনফরমেশন গুলো নিব, কিভাবে সাজাবো, এই যে জিনিসগুলো, এগুলো যদি টিচার সুন্দর করে বুঝাই দেয়, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউজ করার যে বিষয়টা, প্রোগ্রামিং এর যে এই যে পাইথন সফটওয়্যারটা সেইটা সুন্দর করে বোঝানো, নেটওয়ার্কিং এর যে বিষয়টা কি মানে এই যে নেটওয়ার্কিং এর যে ভাগগুলো আছে, লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা কি, তারপরে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি। তো এই যে জিনিসগুলা এগুলো বুঝানো, নেটওয়ার্ক টোপোলজি গুলো ভালো করে বুঝাই দেওয়া, কিভাবে দুইটা কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান হয়, সার্ভার কম্পিউটারটা কি, ডোমেইনটা কি, ডোমেইন হোস্টিং কি, এই যে জিনিসগুলো আর কি। তো এগুলো কিন্তু মোটামুটি এখন আহ, একদম 9-10 পর্যন্ত যে সবই কিন্তু দেয়া আছে, এবং স্কুল লেভেলেই মানে নতুন যে সিস্টেমটা আর কি এখন এসেছে এডুকেশন সেক্টরে আর কি। তো একটা স্টুডেন্ট কিন্তু স্কুলেই মানে তার এসএসসি এর মাঝেই কিন্তু সে এগুলো সব কিন্তু সে জেনে যাবে, বুঝে যাবে, করতে পারবে প্র্যাকটিক্যালি, যদি ঠিকঠাক মতো মানে টিচার যদি সেই প্রজেক্ট গুলো বুঝিয়ে দেয় সুন্দর করে, আহ, সেই মানে প্রজেক্ট গুলো দিয়ে আবার সেগুলো যদি ক্লাসে সুন্দর করে যদি প্রেজেন্টেশন নেয়, সেই টিচার যদি একটু হেল্প করে আমাদের স্টুডেন্টদেরকে, তাহলে যেটা হবে যে আমাদের যে নতুন যে সিস্টেমটা, এই সিস্টেমের যে
সুফলটা সেটা কিন্তু আলটিমেটলি আমাদের স্টুডেন্টরা পাবে। তো আসলে কিছু প্যারেন্টস আমরা রয়েছি, আমরা মনে করছি যে আগের সিস্টেমটা মনে হয় ভালো ছিল। আমি ব্যক্তিগতভাবে মানে অ্যাজ এ টিচার পয়েন্ট অফ ভিউ থেকে আমি উপলব্ধি যেটা করছি যে না, এখন যে সিস্টেমটা এটাই ঠিক আছে। এই সিস্টেমটাই আমার মনে হয় অনেক আগে আসলে ইমপ্লিমেন্ট করা উচিত ছিল বাংলাদেশ গভর্নমেন্টের। যাই হোক, অনেক লেট করে হলেও ইমপ্লিমেন্ট বাংলাদেশ সরকার করেছে। থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত যারা জয়েন করেছেন, আমার স্টুডেন্টরা থ্যাংক ইউ সো মাচ। আমার টিচাররাও অনেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার পাস্ট কলিগ যারা ছিলেন তারা জয়েন করেছেন, আমার বন্ধুরা জয়েন করেছেন তানজিম ভাই, আমার রেসপেক্টেড প্যারেন্টস, আমার বন্ধু নুসরাত, রোজকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা জয়েন করেছেন এ পর্যন্ত। তো যেটা বলছিলাম যে তাহলে নতুন যে সিস্টেমটা শিক্ষা ব্যবস্থায় এখন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাটা, আসলে আমার যেটা মনে হচ্ছে যে আহ, যদি কোনো শিক্ষক একটু যদি নেগেটিভ বলে, যদি কোনো প্যারেন্টস যদি মানে যদি মনে করেন আপনারা যে এই সিস্টেমটা মনে হয় ঠিক হলো না, তো আমার যেটা মনে হচ্ছে যে আপনারা যদি একটু ভালো করে উপলব্ধি করেন, আপনারা যদি একটু কম্পেয়ার করেন ইন্টারন্যাশনালি আর কি, মানে এখন কিন্তু এমন একটা সময় আসলে ডিজিটাল সিটিজেন তৈরি করাটা হচ্ছে টার্গেট এখন বাংলাদেশ গভর্নমেন্টের আর কি। কারণ তারা তো ডিজিটাল বাংলাদেশ, আবার স্মার্ট বাংলাদেশ করবে। আর ওয়ার্ল্ড ওয়াইড যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে এখন কিন্তু ইন্টারনেট বা ডিজিটালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন, গ্লোবালাইজেশন, এই টার্মগুলোর কারণে যেটা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেভলিউশন, সবকিছুর কারণে যেটা হয়েছে কি যে এখন পৃথিবীটা কিন্তু মানে গ্লোবাল। এখন কোনো কিছু আর আসলে আপনি যে শহরে আছেন সেই শহর কেন্দ্রিক কিন্তু না। এটা একটা রং কনসেপ্ট আমাদের, যে আমি বগুড়া শহরে আছি, নওগাঁতে আছি, দিনাজপুরে আছি, বা যে যেখানে আছি না কেন, সেই শহর কেন্দ্রিক যদি আপনি চিন্তা করেন ইনসাইড দ্য বক্সে থেকে, তাহলে কিন্তু না, হবে না। কিন্তু এখন 2024 সালে এসে আপনাকে চিন্তা করতে হবে পৃথিবী কেন্দ্রিক। এখন কিন্তু বাউন্ডারি আর নাই, কিন্তু দেয়ার ইজ নো বাউন্ডারি। আপনি একটু চিন্তা করে দেখেন যে উম, কখনো কি এরকম হয়েছে, মানে ইন্টারনেট রেভলিউশনের আগে একটু চিন্তা করে দেখেন আপনি যে যে কোনো ধরনের ইনফরমেশন, যে কারো সম্পর্কে ইনফরমেশন, যে কোনো প্রতিষ্ঠানের সম্পর্কে ইনফরমেশন, শুধু আপনি গুগলে যে টাইপ করলে মুহূর্তের মধ্যে আপনার সামনে চলে আসতেছে। মানে চিন্তা করে দেখেন একটু, যখন ছিল না এই সিস্টেমটা তখনকার কথা চিন্তা করেন। আপনাকে কিন্তু চিঠি লিখতে হতো, সেটা পোস্ট করতে হতো, তারপরে সেটা কিন্তু প্রাপকের কাছে যেত, সে আবার সেটা রিসিভ করতো 2 দিন 3 দিন পরে। মানে দিস দ্য ফ্যাক্ট। আমরা তো এই প্রসেসটা, এই ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা তো আসছি। ওই চিঠি লেখা যুগের কথা বলতেছি, মানে এই যে রেভলিউশনটা ছিল না, তাহলে দেশেই এই লং প্রসেসটা ছিল। তাহলে যে ব্যক্তিটাকে আপনি আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে যে ব্যক্তিটা বসে আছে, তাকে বাংলাদেশ থেকে কমিউনিকেট করা কতটা কঠিন ছিল তখন, টিএনটির ওই যে ঘুরানো টেলিফোন দিয়ে যোগাযোগ। বাট এখন আপনি চিন্তা করে দেখেন, এখন কিন্তু আসলে থ্যাংক ইউ তানজিম ভাই সহমত পোষণ করার জন্য। এখন যেটা হয়েছে যে আপনি কিন্তু আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর লাস্ট যে পার্টটা অ্যান্টার্কটিকা, আইসল্যান্ড, যেখানে থাকেন না কেন আপনি, আপনি কিন্তু ইচ্ছা করলে সেই ব্যক্তিটাকে যে কোনো অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছেন, কল দিতে পারতেছেন, শুনতে পারতেছেন, ইমেইল। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, আমি আমার জব লাইফটা শুরু হয় আমার ওয়াইকে, জাপানিজ একটা ফার্ম। তো সেইখানে আমি যখন জবে জয়েন করলাম, তো আমি যেটা দেখছি যে ওরা তো মানে মাল্টিন্যাশনাল বলতে ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে ওদের আসলে অপারেশন অফিস ছিল। আমার থাইল্যান্ডে ছিল হচ্ছে ওদের ফ্যাক্টরি তখন। তো আমার আসলে থাইল্যান্ড অফিসের সাথে কমিউনিকেট করতে হতো, মানে মার্চেন্ডাইজাররা আমাকে অর্ডার দিত, আমি আসলে সেই অর্ডারের মানে প্রথমে স্যাম্পল দিত, সেই স্যাম্পলটা আমি আবার পাঠিয়ে দিতাম থাইল্যান্ডে। থাইল্যান্ড থেকে আমাকে আবার স্যাম্পল ডেভেলপ করে বাংলাদেশে পাঠাইতো, আমি আবার সেই স্যাম্পলটা মার্চেন্ডাইজারের কাছে পাঠাইতাম। মার্চেন্ডাইজার আবার তার বায়ার, যদি H&M হয় বা যে কোনো একটা তার এনি বায়ার, জেসি পেনি, অনেক বায়ার আছে, তো সেই বায়ারের কাছ থেকে আবার মার্চেন্ডাইজার অ্যাপ্রুভাল নিয়ে আমাকে কিন্তু ফাইনাল অর্ডারটা দিত। আমি সেই অর্ডারটা আবার কিন্তু প্রসেস করতাম হচ্ছে থাইল্যান্ডে। এই পুরো প্রসেসটা মার্চেন্ডাইজারের সাথে কমিউনিকেশন, তারপরে আবার বায়ারের সাথে কমিউনিকেশন, আমার আবার বাংলাদেশ অফিস থেকে থাইল্যান্ড অফিসে কমিউনিকেশন, থাইল্যান্ড অফিস থেকে অর্ডার কনফার্মেশন করা, এবং শিপমেন্ট অলসো, সব কিছু কিন্তু টোটালি ইমেইলের মাধ্যমে হতো। ওদের নিজস্ব ডেভেলপ করা একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমের মাধ্যমে, মানে ওদের নেটওয়ার্কের মধ্যেই পুরো ওয়াইকেকের এই সিস্টেমটা, এর বাইরে কেউ আসলে ইউজ করতে পারতো না। ওদের নিজস্ব নেটওয়ার্কিং সিস্টেমে ইমেইলের মাধ্যমে কিন্তু আসলে পুরো মানে এই যে
মানে অপারেশনটা মানে রান করতো, এখনো করে আর কি, এখন ওদের আরো ডেভেলপ হয়ে গেছে। সরি, ভাত খেতে গিয়েছিলেন আজকে? শুটকিটা শুটকি খাইছেন তার সাথে বেগুন দিয়ে পুরপুরি তিন তিন থাল খাইছেন, গুড। আসলে এখন যেটা হয়েছে ভাইয়া, মানে দিস ইজ ট্রু, যে যখন আপনি 40 বা 40+, তখন কিন্তু আসলে এত মজা করে আর খাওয়া যাবে না, তখন কিন্তু শরীরের দিকে খেয়াল রাখতে হবে। এখন অনেক কিছুই কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে, কারণ 40-এর পরে আসলে আস্তে আস্তে অনেক ধরনের, বাংলাদেশে যখন আপনি থাকছেন তখন অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের অসুখ, আল্লাহ না করুক, আমি চাই আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, 1000 বছর আপনি বেঁচে থাকেন, আমিও বাঁচি আপনার সাথে, তাহলে আমরা আরো অনেক বেশি এক্সপ্লোর করতে পারবো আর কি, অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারবো। তো এখন কিন্তু আসলে ওভাবে সাঁটানো যাবে না 3 থাল 2 থাল, এখন কিন্তু একটু লিমিটের মধ্যে আসতে হবে আর কি। হ্যাঁ, যেহেতু 40 ক্রস করে গেছি আমরা, তো এখন খাবার দাবার একটু কন্ট্রোল আনতে হবে। অনেক খাবার দেখলে একটু খেতে ইচ্ছা করবে, বাট সেটা একটু কন্ট্রোল করতে হবে। আসিফকে হ্যাঁ, আসিফের আসলে 125 কেজি, তানজিম ভাই আপনি ঠিক বলছেন। তো আসিফ আশা করি এখন ও ঠিক, মানে ঠিক করে ফেলবে আর কি, ওর হচ্ছে ফিগারের যে স্ট্রাকচার বলেন বা ওর ওয়েটের যে বিষয়টা, আশা করি আসিফ সেটা হচ্ছে ওয়ার্কআউট করে একটা ভালো ডায়েট প্ল্যান করে আসিফ ঠিক করে ফেলবে, আশা করি আর কি। করা উচিত আসিফের, শুধু নট অনলি আসিফ, আমাদের সবারই আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা কিন্তু আলোচনা আবার একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে আর কি, আমরা পরে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, আমরা সবাই ইয়াং থাকবো, তানজিম ভাইয়ের মতো, রনি ভাইয়ের মতো আমরা ইয়াং থাকবো। আচ্ছা, যে বিষয়টা আমরা কথা বলতেছিলাম, যে তাহলে নতুন কারিকুলামের যে মানে সুফলটা, নতুন কারিকুলামের যে বিষয়টা, তাহলে আমি একটা এক্সাম কিন্তু দিলাম, মানে এক্সাম্পল কিন্তু আমি কিন্তু দিলাম আপনাদের সবাইকে, যে আমি এমন একটা অফিসে কাজ করছি যেখানে পুরো বিষয়টা, পুরো কমিউনিকেশনটা হচ্ছে ইন্টারনেট বেস, ইমেল বেস আর কি। তো তাহলে এখন এই নতুন যে সিস্টেম, নতুন সিস্টেমে আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করার পরে তারা যদি ঠিকঠাক মতো বুঝতে পারে, প্রতিষ্ঠান থেকে সেইভাবে যদি রিসোর্স দিয়ে টিচাররা যদি সুন্দর করে বুঝাইতে পারে, তাহলে আমাদের স্টুডেন্টরা কিন্তু তাদের প্র্যাকটিক্যাল লাইফে যে অনেক ভালো করবে। আমি নতুন এই সিস্টেমটাকে সাধুবাদ জানাই। এখন একটু আসতে যাচ্ছি যে শিক্ষকতা পেশার যে বিষয়টা বাংলাদেশে আর কি, আমার তো দুঃখের সাথে বলতে হচ্ছে বা দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশে যে বাংলাদেশে আমি কিন্তু শিক্ষকতা পেশার মানে বিরোধী না, অবশ্যই এটা অনেক ভালো একটা প্রফেশন, শিক্ষকতা পেশা অনেক ভালো প্রমিসিং একটা পেশা। কিন্তু যেটা হয়েছে যে বাংলাদেশে এখনো কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, যে স্কুলগুলোর হচ্ছে এনভায়রনমেন্ট খুবই ভালো। যেমন বাংলাদেশে যখন ইন্টারন্যাশনাল তাকিশ অফ স্কুল ছিল, ওদের হচ্ছে ঢাকার উত্তরাতে যে মানে ব্রাঞ্চটা, ওদের হেড অফিস যেটা আর কি, এত বিউটিফুল, এত সুন্দর, মানে মানে স্কুলের ভেতরে হচ্ছে ওরা কিন্তু অনেক আগে, মানে এটা রিসেন্টের কথা, রিসেন্ট টাইমের কথা বলতেছি না, অনেক আগে থেকে ডেভেলপ, মানে ব্যাক আজ থেকে 15-20 বছর আগে থেকে ডেভেলপ স্কুলে হচ্ছে। এখন অনেক প্রাইভেট স্কুলে দেখা যাচ্ছে যে স্কুলের মধ্যে জিম, স্কুলে সুইমিং পুল, স্কুলে হচ্ছে আরো অ্যাক্টিভিটিস, যেগুলো আসলে নামমাত্র বলে, স্কুলের ফিচার অ্যাড করার জন্য, স্টুডেন্ট ভর্তি করার জন্য ওইসব ফিচার অ্যাড করে, যে আমার স্কুলে জিম আছে, সুইমিং পুল আছে, এই আছে সেই আছে, ক্যারাত শিখাই, হাবি জাবি। কিন্তু আসলে ওগুলা আদতে হচ্ছে যারা একটু বিজনেস করে মানে এডুকেশন নিয়ে, তো তাদের ওগুলো আসলে একটা ফিচার, মানে প্যারেন্টসদেরকে মানে অ্যাট্রাক্ট করার জন্য আর কি, কারণ তাদের আলটিমেট উদ্দেশ্য থাকে স্টুডেন্ট কালেক্ট করা আর কি, এটাই। তবে অ্যাকচুয়ালি যারা আসলে এডুকেশন সেক্টর নিয়ে সত্যি চিন্তা করে, মন থেকে যারা চিন্তা করে যে না, আমি বাংলাদেশে বা আমরা বাংলাদেশে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এনভায়রনমেন্ট প্রোভাইড করব, তাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই সব প্রতিষ্ঠানে আসলেই কাজ করার মতো সুন্দর পরিবেশ আছে, সেখানে কিন্তু সব ধরনের হচ্ছে ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে, সেফটি সিকিউরিটি থেকে শুরু করে স্টুডেন্টদের প্র্যাকটিক্যালের এভরিথিংস, এবং টিচাররাও সেখানে অনেক কোয়ালিফাইড, অনেক ভালো, অনেক এক্সপিরিয়েন্সড, এবং টিচারদের কন্টিনিউয়াসলি ট্রেনিং কিন্তু থাকে, কন্টিনিউয়াস ট্রেনিং, মানে কারণ অনেক চেঞ্জ হয়, র্যাপিডলি চেঞ্জ হয় আর কি। মানে আমি যদি ইংলিশ মিডিয়ামের কথা বলি, তো সেখানে কিন্তু অ্যাক্টিভিটিগুলা র্যাপিডলি চেঞ্জ হয়, মানে চেঞ্জিং ওয়ার্ল্ডের সাথে, গ্লোবাল স্টেজের সাথে মিল রেখে কিন্তু সাবজেক্টগুলোতে টপিকস আসে, চেঞ্জ আসে,
টিচারদেরকেও সবসময় ট্রেনিং এর মধ্যে থাকতে হয়, ওয়ার্কশপের মধ্যে থাকতে হয়। টিচাররা ওরকম ড্যাম স্মার্ট হয় এবং সেখানে স্টুডেন্টদের সাথে, প্যারেন্টসদের সাথে কোলাবোরেশন, কমিউনিকেশন, কানেকশন, স্কুল ম্যানেজমেন্টের সাথে কানেকশন এবং সব দিক থেকে কিন্তু ভালো, এবং সেখানে কিন্তু টিচারদের স্যালারি ফ্যাসিলিটিস অনেক ভালো থাকে। বাট ম্যাক্সিমাম প্রাইভেট প্রতিষ্ঠান, এটা গেল আমি পজিটিভ দিকটা বললাম, মানে ম্যাক্সিমাম যেটা বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো যে প্রাইভেট স্কুলগুলো যেগুলো হচ্ছে, কি ইংলিশ মিডিয়াম, কি বাংলা মিডিয়াম, কি ইংলিশ ভার্সন, সেখানে যেটা হচ্ছে যে সেখানে মানে কোয়ালিটি এডুকেশন মানে বিষয়টার চেয়ে বিজনেস বিষয়টা বেশি হচ্ছে সেখানে। আপনার মতো ইয়ং থাক আচ্ছা, আপনার স্কিন খুব আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতে হবে না, আপনার স্কিন অনেক ভালো। তো স্কিন ভালো রাখার জন্য আমার যেটা মনে হয় যে, থ্যাংক ইউ তানজিম ভাই হেয়ার কাটের কথা বললেন। আসলে প্রচন্ড গরম, আপনি তো বুঝতে পারতেছেন আর কি। তো আসলে স্কিন ভালো রাখার জন্য প্রচুর পানি খেতে হবে। আমি প্রচুর পানি খাই। তো আমি আসলে স্কিনে কোনো কিছু ইউজ করি না, শুধু উইন্টার আসলে কিউট ক্রিম ইউজ করি। আর এমনি আমি স্কিনে কোনো কিছুই ইউজ করি না। আমি প্রচুর পরিমাণে পানি খাই, আমি স্মোক করি না, নাথিং। তো আপনিও তো স্মোক করেন না আমি যতটুকু জানি। তো আপনি স্মোক করবেন না, আপনি হেলথি ফুড খাবেন, আহ, আপনি পরিমাণ মতো খাওয়া দাওয়া করবেন, 8 ঘন্টা ঘুম, তারপরে টেনশন ফ্রি থাকার চেষ্টা করবেন, প্রফুল্ল থাকার চেষ্টা করবেন, নেগেটিভ পরিবেশ, নেগেটিভ মানুষজন, নেগেটিভ সিচুয়েশন, টক্সিক এনভায়রনমেন্ট থেকে দূরে থাকবেন। যেই সিচুয়েশন, যেই মানুষগুলো বা কোনো প্রতিষ্ঠান যেখানে যেখানে আপনি কানেক্টেড আছেন, যদি সেইখান থেকে আপনার নেগেটিভ এনার্জি আসে, সেই টক্সিক পরিবেশ, টক্সিক মানুষজন যদি আপনাকে হচ্ছে সবসময় হচ্ছে পেইন দেয়, আপনার যদি মনে হয় যে এই পরিবেশটা থেকে বা এই মানুষগুলোর সংস্পর্শে এসে আপনি খারাপ আছেন, তাহলে সাথে সাথে সেই মানুষগুলোকে আপনার লাইফ থেকে ডিলিট করেন, ওই জায়গা, ওই প্রতিষ্ঠান লিভ করেন। যে মানুষগুলো পজিটিভ, যারা আপনাকে সবসময় মোটিভেশন দিচ্ছে, আপনাকে সাপোর্ট করতেছে, আপনার সাথে পজিটিভলি গ্রো করার জন্য আগ্রহী, সেই সব সার্কেলের সাথে মেশেন, সেই সব মানুষজনের সাথে থাকেন। দেখবেন যে আপনার স্কিনও ভালো থাকবে, আপনি ইয়াং থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমি যেটা সবসময় করি, আমি সবসময় নেগেটিভ মানুষজনদেরকে অ্যাভয়েড করি, নেগেটিভ পরিবেশ আমি অ্যাভয়েড করি, নেগেটিভ প্লেস অ্যাভয়েড করি, টক্সিক মানুষজনদেরকে আমি অ্যাভয়েড করি। আর যে মানুষজনরা আমাকে সবসময় সাপোর্ট করে, আমার পাশে পজিটিভ পজিটিভ থাকে, আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমি তাদের সাথে কানেক্টেড থাকি। এবং আমার ফ্যামিলি একটা অনেক বড় ফ্যাক্টর। আপনার ফ্যামিলিতে খুব ওয়েল ব্যালেন্স থাকতে হবে। যদি আপনার ফ্যামিলি খুব ওয়েল ব্যালেন্স থাকে তাহলেও আপনি ভালো থাকবেন, এই হচ্ছে, আর কোনো মূল মন্ত্র নাই। আচ্ছা, আদনান আজাদের বিয়ে আমরা দিয়ে দিব খুব তাড়াতাড়ি। আচ্ছা স্যার, শুধু পানি খেলেই হবে? পানির সাথে নো, পানির সাথে ফেয়ার এন্ড লাভলি গুলাইতে হবে না, আপনি পানি খাবেন পরিমিত, তাহলেই হবে। আচ্ছা, তো এবার একটু আমি আসি যে আমাদের ম্যাক্সিমাম প্রাইভেট যে স্কুলগুলোর, আমি কিন্তু এখানে মানে বাংলাদেশের সরকারি যে স্কুল কলেজ যে প্রতিষ্ঠানগুলো, সেই বিষয়ে আমি কথা বলছি না, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা পাথ আর কি। ওখানে মানে আসলে একটা প্রসেসের মধ্যে দিয়ে তো সবাইকে যেতে হয়, এবং সেখানকার একটা জব সিকিউরিটি সবকিছু অন্যরকম থাকে। আমরা জানি তো সরকারি চাকরিজীবী যারা আছে তারা একটা কেন আসলে সরকারি স্কুল কলেজগুলোতে যেতে চায়, কারণ তারা হচ্ছে একটা লং টাইম সেখানে স্টে করলে মানে তার রিটায়ারমেন্টের পরে সে ভালো একটা বেনিফিট সে পায়, আবার পেতেই থাকে বেনিফিট। তো এই জন্যই তো মানুষ আসলে চেষ্টা করে যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেতে। কিন্তু যারা এখনো প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আছে, কোনো না কোনো কারণে, লাইফের কোনো না কোনো একটা মানে স্টেজে এসে, বা কোনো প্রয়োজনেই হোক, বা লাইফের জন্যই হোক, বা যেটাই হোক না কেন, তারা হচ্ছে মানে যারা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে যারা জবে আছে, তো বাংলাদেশের ম্যাক্সিমাম প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এখন যেটা হয়ে গেছে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, ম্যাক্সিমাম যেটা হয়েছে বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে। মানে টোটালটাই বিজনেস, মানে এখানে প্রচুর পরিমাণে বাটপার চলে আসছে, বাটপার টাইপের মানুষজন চলে আসছে। মানে তারা যেটা করছে, তারা প্রতিষ্ঠান দিয়ে, মানে প্রতিষ্ঠানের নামে হচ্ছে জাস্ট হচ্ছে বিভিন্ন ধরনের লুক্রেটিভ ফিচার দিয়ে, মানে মানে চাকচিক্যময় একদম বাইরে থেকে প্রতিষ্ঠান, সুন্দর ল্যাব, ল্যাব, মানে ল্যাঙ্গুয়েজ শেখানো, তারপরে হচ্ছে সুইমিং পুল, তারপরে হচ্ছে জিম টিম, এইসব বিভিন্ন ধরনের ফিচারের কথা তারা বলে আলটিমেটলি যেটা করে, তারা কিন্তু আসলে মানে তাদের উদ্দেশ্য হচ্ছে বিজনেস।
শুরুতে হয়তো বা টিউশন ফি একটু লিমিটেড থাকে, আস্তে আস্তে কিন্তু টিউশন ফি বাড়ায় দেয়, মানে বাড়তে থাকে। এটা কমন সিনারিও যেটা দেখা যায় আর কি। তারপরে হচ্ছে তাদের স্কুলগুলো এরকম আনঅর্গানাইজ আর কি। স্কুলের ভিতরের পরিবেশ যদি আপনি দেখেন যে ভালো ভালো মানে কোয়ালিটি মানুষজন যদি সেখানে জয়েন করে, ভালো টিচার সেখানে জয়েন করে, যারা সত্যিই ভালো যারা, তারা কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোতে খুব বেশি দিন কিন্তু স্টে করে না। যখন দেখে যে প্রচুর পরিমাণে ইন্টারনাল পলিটিক্স, এবং বাংলাদেশের স্কুলগুলাতে এত পলিটিক্স, এখানে মানে অফিস পলিটিক্স যেটা বলে আর কি। তো টিচারে টিচারে পলিটিক্স, কলিগে কলিগে পলিটিক্স, কি যে একটা অবস্থা এটা বাংলাদেশে মানে খুব বেশি হয় এই জিনিসটা আর কি। খুব হাতে গোনা কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে এরকম পলিটিক্স নাই। তারা তাদের হচ্ছে পারফরমেন্স দিয়ে আসলে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট বলেন যেটাই মানে যেটা বলেন। আবার ব্যক্তি মালিকানা যে প্রতিষ্ঠানগুলো কি হয়, ব্যক্তি মালিকানা যে প্রতিষ্ঠানগুলো, সেই ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানগুলোতে আবার প্রতিষ্ঠানের মালিক আহ, তার অ্যাসাইন করা কিছু মানুষজন থাকে, তাদের কাছ থেকে আবার হচ্ছে সবার হচ্ছে ইয়ে নেয়, মানে খবর নেয়, নিউজ নেয়। এই ধরনের মানে খুব জঘন্য টাইপের একটা মানে কালচার, মানে প্র্যাকটিস হয় বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, এডুকেশন মানে সেক্টরগুলোতে আর কি, যেটা আমি দেখছি আর কি। তো এগুলো থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। তাহলে যেটা হয় যে এই কালচার গুলো যদি না থাকে, তাহলে আর স্যালারির যে বিষয়টা, এত কম স্যালারি মানে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের স্কুলগুলাতে, একটা টিচার আসলে আপনি যদি বেনিফিট না দেন, ভালো স্যালারি না দেন, তাহলে ওই টিচার কি বাতাস খেয়ে থাকবে নাকি? এটা সম্ভব? তো বাধ্য হয়ে সেই টিচার করে কি, বিভিন্ন জায়গায় টিউশন করায়, কোচিং সেন্টারগুলোর সাথে কানেক্টেড থাকে। তো আবার তাকে ক্লাসের যে লোড গুলো দেয়, টু মাচ লোড দেয়, দিয়ে টিচারের মাথা খারাপ আর কি। এরকম একটা মানে পরিস্থিতি, মানে কিছু কিছু প্রতিষ্ঠানের মালিকরা বা প্রতিষ্ঠান ওনাররা, তারা মনে হয় টিচারদেরকে মানে টিচার শ্রেণীকে মানুষ হিসেবে মনেই করে না, এরকম একটা। তো দেখেন, মানে আমি এরকমও দেখছি আর কি, যে একজন টিচারকে ক্লাস 1-2 ক্লাস দেয়, আবার সেই টিচারকে দিয়ে আবার 9-10 ক্লাসও নিচ্ছে। তো একটা টিচার যখন 9 বা 10 একটা ক্লাসে ঢুকলো, ঢুকে ক্লাস নিল, সে আবার পরের ক্লাসে এসে ক্লাস 1 বাচ্চাদের সাথে যে ক্লাস নেওয়া, এটা একটা কেমন না বিষয়টা মিসম্যাচ হয় আর কি। মানে এই যে ডেলিগেশনটাও ঠিক মতো করে না, মানে এতটাই আনঅর্গানাইজ আর কি। এবং একনায়কতন্ত্র তো আছেই, মানে ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলগুলাতে। তো যার কারণে যেটা হয় যে ওই পেশা মানে একটা সময় অনেক টক্সিক, মানে ম্যাক্সিমাম আমাদের প্রাইভেট স্কুলগুলাতে শিক্ষকতা পেশায় টিচাররা যেনারা রয়েছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ডিসস্যাটিসফাইড, আনস্যাটিস, মানে স্যালারি বলেন, মানে মানে স্কুলে পলিটিক্স বলেন না, যেটাই বলেন না কেন আর কি। তো আমার মনে হয় যে এই মানে এই সিচুয়েশন গুলো থেকে বা এই প্র্যাকটিস গুলো থেকে যদি বের হয়ে আসে আমাদের মানে প্রতিষ্ঠানগুলো, এবং টিচারদের সঠিক মূল্যায়ন করা, সঠিক স্যালারি একটা রেঞ্জ দেয়া, এবং সুযোগ সুবিধা দেয়া, তাহলে যেটা হবে, এবং এই যে পলিটিক্স গুলো না করা, তাহলে যেটা হবে যে আপনার সেই প্রতিষ্ঠানগুলো অনেক তাড়াতাড়ি রাইজ আপ করবে। স্টুডেন্টও আলটিমেটলি, দেখেন আপনি যদি একটা কোয়ালিটি মানে এডুকেশন প্রোভাইড করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে আপনার কিন্তু মার্কেটিং বছরে বছরে ওই অ্যাডমিশনের জন্য মার্কেটিং করার দরকার নাই। এমনিতেই আপনার প্রতিষ্ঠানে স্টুডেন্ট কিন্তু মানে মানুষ লাইন দিয়ে থাকবে ভর্তি করার জন্য। তো যার কারণে আপনি বগুড়াতে স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে আসলে মানে প্যারেন্টসদের ভিড় লেগে যায় না ভর্তির জন্য, ভর্তি না করাইতে পারলে মানে মনে হয় কি কষ্ট পায় যে কেন পারলাম না এই প্রতিষ্ঠানে ভর্তি করাইতে। তো এটা কেন হয়েছে, তাদের দীর্ঘদিনের তাদের একটা হচ্ছে মানে এই যে তারা যে এডুকেশনে মানে তারা তাদের রেজাল্ট ভালো, মানে এসএসসি বলেন বা বিভিন্ন স্টেজে বাচ্চাদের পারফরমেন্স বলেন, এক্সট্রা কিছু কিছু প্রতিষ্ঠানে আমি আবার দেখছি যে একাডেমিক সাইট মানে পড়াশোনার যে দিকটা, সেটাতে কম ফোকাস দেয়, অন্যান্য দিকটা নাচ গান আহ, এইগুলা দিকে মানে বেশি ফোকাস আর কি। তো আসলে দিন শেষে তো সবাই একাডেমিক বিষয়টাই তো দেখে আসলে, তাই না? নাচ গান দিয়ে কি আর তাই ওভাবে, আর প্যারেন্টসরা কিন্তু এখন এত বোকা না যে জিনিসগুলো বুঝবে না, তাই না? তো আসলে আমি মানে খালি শুধু শুধু ফিচার নিয়ে আসলেই তো হবে না, যে মানে আমি সুইমিং পুল দিচ্ছি, আমি এই দিচ্ছি, সেই দিচ্ছি, এসি দিচ্ছি। তো সবই দিলাম, বাট একাডেমিক্যালি মানে আপনি যদি স্ট্রং না থাকেন, টিচারদের কোয়ালিটি যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু মানে ওই সার্ভিসটা কিন্তু আপনি দিতে পারবেন না। এবং আমি এরকমও দেখছি যে এমন এমন মানে আমার দেখা আর কি, যে
এমন এমন কিছু মানুষকে এমন এমন জায়গায় আসলে বসায়, তাদের আসলে সেই মানে ন্যূনতম কোয়ালিটি পর্যন্ত নাই সেই ডিপার্টমেন্ট হ্যান্ডেল করা বা সেই কাজ হ্যান্ডেল করা। এবং আমি অনেক সময় দেখছি যে একদম ক্লাসের মধ্যে এসে একেবারে আঞ্চলিক ভাষায় এসে কথা বলে, মানে মানে কতটা, মানে আপনি চিন্তা করে দেখেন আর কি। তাহলে আপনি মানে তারা যে বড় বড় কথা বলে, কোয়ালিটির কথা বলে এই সেই, তাহলে কি হলো? এটা হলো না তো। আচ্ছা, ফ্যামিলি সহ বিদেশে যেতে হলে কি করতে হবে তাজিম ভাই? এটা হচ্ছে গতকালকে আমি আলোচনা করছি। আপনি হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন, কোন কান্ট্রিতে যাবেন। আমি আপনাকে প্রথমেই বলবো অস্ট্রেলিয়ার কথা। অস্ট্রেলিয়া খুবই ভালো হবে যদি আপনি অস্ট্রেলিয়াকে টার্গেট করেন। আর কানাডার তো এখন সিচুয়েশন আমি ইন্টারনেটে যা দেখতেছি আহ, খুব একটা পজিটিভ না। তো অস্ট্রেলিয়া বেটার হবে, আপনি অস্ট্রেলিয়ার জন্য চেষ্টা করেন। বগুড়াতে ভালো কনসালটেশন ফার্ম আছে। আপনারও হয়তো পরিচিত অনেক কনসালটেশন ফার্ম থাকতে পারে। আপনি চাইলে এই বিষয়ে আমি আপনাকে হেল্প করব, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা এখনো জয়েন করে আছেন, আমার কথাগুলো শুনছেন আর কি আপনারা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমার যেটা মনে হয় যে প্রতিষ্ঠান নির্বাচন সবচেয়ে প্রথম যে বিষয়টা, অনেক বেশি মোটামুটি স্টুডেন্ট থাকলে হয় কি, ওখানে আপনার বাচ্চার একটা কম্পিটিশন হবে। তো এইটা একটা অনেক দিনের অভিজ্ঞতা নিয়ে প্রসিড করছে এরকম একটা প্রতিষ্ঠান চুজ করা। সেখানে টিচাররা কেমন, মানে তারা কতটা কোয়ালিফাইড, তারা কতটা হচ্ছে এখনকার এখন টিচিং জবটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে, আগের মতো কিন্তু ওরকম আর নাই। এখনকার টিচারদেরকে কিন্তু আপনাকে আপনি যে বিষয়টা আপনি পড়াচ্ছেন স্টুডেন্টদেরকে, শুধু যে ওই বিষয়টা সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকবে আপনি পড়াবেন তা কিন্তু না। এখনকার টিচার হতে হলে, মানে এখনকার সময়ের টিচার হতে হলে আপনি বাংলা মিডিয়াম হন, ইংলিশ ভার্সন হন, আর ইংরেজি মিডিয়াম যেখানে আপনি পড়ান না কেন, টিচার হন না কেন, আপনাকে প্রচুর আউট নলেজ থাকতে হবে আপনার। কারণ এখন আমাদের স্টুডেন্টরা অনেক বেশি ট্যালেন্ট, অনেক বেশি স্মার্ট। এরা ডিজিটাল সময়ের স্টুডেন্ট, এরা মানে ডিজিটাল সময়ের এরা আর কি। এরা কিন্তু হচ্ছে নাম্বার ওয়ান ইউটিউবার কে, তাদেরকে ফলো করে। এরা কিন্তু হলিউড মুভি দেখে, বলিউড মুভি দেখে, এরা গেমও খেলে। এরা ওয়ার্ল্ড সম্পর্কে অনেক আইডিয়া রাখে, এরা এলন মাস্ক সম্পর্কে আইডিয়া রাখে, টেসলা গাড়ি সম্পর্কে এরা জানে, স্পেস এক্স সম্পর্কে এরা জানে। এরা কিন্তু হচ্ছে আপনার অ্যামাজন সম্পর্কে জানে, এরা মাইক্রোসফট, এরা কিন্তু অনেক বেশি জানে। এরা অ্যাপেলের প্রোডাক্ট গুলো সম্পর্কে এরা জানে। তো এখনকার সময়ের স্কুলের টিচার আপনি যদি হন, বা শিক্ষকতা পেশায় যদি এখন আপনি আসতে চান, আপনি যদি মনে করেন যে ইটস এ ভেরি ইজি প্রফেশন, এবং অনেকেই আছে শিক্ষকতা পেশাকে অতটা দাম দিতে চায় না, নো, বিষয়টা তা কিন্তু না। এখনকার সময়ের যারা টিচার তারা অনেক বেশি কিন্তু তাদেরকে শ্রম দিতে হয়, অনেক বেশি স্মার্ট হতে হয় তাদেরকে। আপনাকে অনেক বেশি জানতে হবে, না হলে কিন্তু এখনকার সময়ের বাচ্চাদেরকে আপনি কিন্তু পারবেন না ওদের সাথে তাল মেলাতে এবং হ্যান্ডেল করতে। এবং আপনি অনেক ভালো রেজাল্ট করে আসছেন, অনেক ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসছেন মানেই যে আপনি অনেক ভালো মানে ভালো টিচার হতে পারবেন তা কিন্তু না। ভালো একটা টিচার মানে হচ্ছে আপনি প্যারেন্টসদের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক, স্টুডেন্টদের হার্ট উইন করতে পারবেন আপনি, আপনি স্কুল ম্যানেজমেন্টের সাথে আপনি হচ্ছে অ্যালাইন থাকতে পারবেন তাহলে, এবং এই যে আপ টু ডেট থাকা যেটা, তাহলেই কিন্তু আপনি একজন ভালো টিচার হতে পারবেন। আপনাকে হঠাৎ করে যদি ক্লাসে আপনার স্টুডেন্ট জিজ্ঞাসা করে ফেলে যে স্যার জানেন না টেসলার কিন্তু এই মডেলটা এত ভালো, জানেন এটা একবার চার্জ দিলে কিন্তু আপনি স্যার জানেন এটার চার্জিং স্টেশন এখন কোথায় কোথায় বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিনা, বা এরকম আপনাকে জিজ্ঞাসা করতেই পারে। তাহলে আপনার যদি ওই আইডিয়া না থাকে বলতে পারবেন না। পট করে যদি জিজ্ঞাসা করে আপনার স্টুডেন্ট যে স্যার 2030 সালে যে এলন মাস্ক ট্রাই করতেছে স্টারশিপ রকেট নিয়ে মঙ্গল গ্রহে যাওয়ার, স্যার আপনি কি জানেন এই বিষয়টা, একটু বলেন না, একটু জানতে যাচ্ছে, শুনতে যাচ্ছে। আপনার কিন্তু আইডিয়া থাকতে হবে, আইডিয়া না থাকলে কিন্তু বলতে পারবেন না আপনি। ঠিক আছে, তখন আপনাকে বলতে হবে যে আচ্ছা বাবা, তাহলে আমি জেনে তোমাকে জানাবো। স্টুডেন্ট মনে মনে কিন্তু হাসবে। সো এখনকার সময়ের টিচার হওয়া মানে আপনার কিন্তু অনেক বেশি স্টাডি আপনাকে করতে হবে, পৃথিবী নিয়ে আপনাকে স্টাডি করতে হবে অনেক বেশি। আপনার অ্যাসাইন সাবজেক্ট সম্পর্কে আপনার তো জানতেই হবে, এর বাহিরেও আপনাকে কিন্তু প্রচুর প্রচুর জানতে হবে। কারণ এখন পড়ানো মানে এই নতুন কারিকুলামে আপনি যদি পড়াইতে চান, আপনাকে প্রচুর পরিমাণে এক্সাম্পল দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে আপনার স্টুডেন্টকে কিন্তু প্রত্যেকটা টপিক সুন্দর করে, মানে রিয়েল লাইফ অভিজ্ঞতা থেকে আপনার এক্সাম্পল নিয়ে ওদেরকে কিন্তু বুঝাইতে হবে। তাছাড়া কিন্তু আপনি পারবেন না। সো হুট করে আপনি যদি মনে করেন যে আমি শিক্ষকতা পেশায় যে একেবারে
নাম্বার ওয়ান টিচার হয়ে যাব, বিষয়টা কিন্তু তা না, অনেক কঠিন। ভেবেচিন্তে এই পেশায় আসবেন, এবং যারা এখন এই পেশায় আছেন আমি মনে করব যে আপনারা তো স্টাডি করছেন, এবং অনেক এখন তো আমার মনে হয় ইন্টারনেট কিন্তু টিচারদের জন্যই। তো ইন্টারনেটের পাওয়ারটা হচ্ছে আপনারা ইউজ করেন, ইউজ করলে আমার মনে হয় যে খুব সুন্দর করে আপনি কিন্তু মানে পারবেন আর কি সেটা। এরপরে তো কোশ্চিন তৈরি করা, তারপরে হচ্ছে আবার পরীক্ষার যে সিস্টেম, সেগুলো তো এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন মূল্যায়নের সিস্টেমটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো পুরো বিষয়টা কিন্তু একটু চ্যালেঞ্জিং। আর প্যারেন্টসদের যেটা আমি বলবো যে আপনারা স্কুল নির্ধারণ করবেন বা কোন কারিকুলামে পড়াবেন, এটা সম্পূর্ণ আপনাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আপনাদের যদি অ্যাবিলিটি থাকে, যদি সামর্থ্য থাকে এবং সুযোগ যদি থাকে, আপনারা বাংলাদেশের যে যে ডিস্ট্রিক্টে আছেন, যদি সেখানে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, অবশ্যই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান যদি সামর্থ্য থাকে, কারণ ওখানে কিন্তু অ্যাডমিশন ফি, টিউশন ফি অনেক বেশি হয়, কোনো কোনো প্রতিষ্ঠান একটু বেশি নিয়ে থাকে, যেটা ঠিক না। আর আপনি চাইলে ইংলিশ ভার্সনে দিতে পারেন, তাহলে মোটামুটি যেহেতু ইংলিশে পড়বে, আহ, একটা জিনিস বাংলায় ব্যাখ্যা করা অনেক কঠিন, অনেক বেশি লেখা লাগে, সেটা ইংলিশে কিন্তু ব্যাখ্যা করা একটু সহজ। ইংলিশে খুব অল্প কথাতে আপনি কিন্তু ব্যাখ্যা করতে পারবেন। তো ইংলিশ ভার্সনে মানে বাংলা মিডিয়ামের জাস্ট ট্রান্সলেটটাই হচ্ছে ইংলিশ ভার্সন। তো ইংলিশ ভার্সনে আর আপনি যদি একটু ইসলামিক মনে করেন যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে একটু ধর্মীয় অনুশাসনে, ধর্মীয় বিষয়ে, তাহলে আপনি আরবি যে ভার্সন সেখানে আপনি দিতে পারেন। তো সম্পূর্ণ সিদ্ধান্তটা আপনার। আর যদি আবাসিকে রেখে পড়ানোর চিন্তা, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে আসলে আবাসিকে মানে আবাসিক সেই প্রতিষ্ঠানের একদম ইনস অ্যান্ড আউট আপনাকে কিন্তু খোঁজ খবর নিতে হবে যে আসলে থাকার ব্যবস্থা কেমন, ফুডিংটা কেমন, সেফটি সিকিউরিটি কেমন। কারণ আবাসিক কিন্তু আবার অনেক বিষয় আছে, এগুলো মাথায় রেখে আপনাকে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে। এবং আমি যেটা বলবো যে একটা প্রতিষ্ঠান সিলেক্ট করার আগে আপনি মানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে বড় একটা কিন্তু প্লেইং জোন বা একটা ফিল্ড থাকতে হবে অ্যাটলিস্ট। বাচ্চাদের একটু দৌড়ানো, খেলাধুলা, ওরা যে পিটি করবে, বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো হবে, সেগুলো যদি একটা স্পেসই না থাকে তাহলে হবে কিভাবে? তো ঢাকার ম্যাক্সিমাম স্কুলগুলো ওই যে বিজনেস করতেছে যারা আর কি, তারা দেখবেন যে ছাদের উপরে এরকম নেট টেট দিয়ে বাচ্চাদের নিয়ে যে ছাদে নিয়ে যে খেলা, এরকম। তো সবচেয়ে বেটার হচ্ছে যে স্কুলের সামনে হচ্ছে অনেক বড় একটা মাঠ থাকবে, প্লেইং জোন থাকবে। এই ধরনের যে স্কুলগুলো বা এই ফ্যাসিলিটিস আছে যে ধরনের প্রতিষ্ঠানগুলোতে, এটা ডেফিনেটলি বেটার হবে। শুধুমাত্র ওই যে আমি ইংলিশ মিডিয়াম, আমি ক্যামব্রিজ কারিকুলাম পড়াচ্ছি, আমি আবার এখানে ইডিএক্সেলও পড়াচ্ছি, আবার এখানে আমি আইবিও পড়াচ্ছি, আবার হচ্ছে আমি এখানে সুইমিং পুলও আছে, আমার আমার সবই আছে, কিন্তু আমার বাচ্চাদের খেলার জায়গা নেই, তাহলে কি হলো? হলো না তো, ঠিক আছে? তো আপনি এই জন্য মানে একজন প্যারেন্টস হিসাবে আপনি চিন্তা করবেন যে একটা মোটামুটি এমন একটা প্রতিষ্ঠান নির্বাচন করতে যে সেখানে মোটামুটি বাচ্চাদের একটু খেলাধুলার মতো পর্যাপ্ত স্পেস আছে, মোটামুটি নাম্বার অফ স্টুডেন্ট আছে, এবং ভালো একটা কারিকুলাম সেখানে পড়ানো হচ্ছে, ফলো করতেছে। এখন আমাদের নতুন বাংলাদেশের যে নতুন যে কারিকুলামটা, সেটা তো আমি বললামই যে এখানে যে 4টা পয়েন্ট, বাস্তব অভিজ্ঞতা, প্রতিফলনমূলক পর্যবেক্ষণ, বিমূর্ত ধারণায়ন এবং সক্রিয় পরীক্ষণ, এই যে 4টা পয়েন্ট নিয়ে যে বাংলাদেশ সরকার নতুন কারিকুলাম নিয়ে আসছে, এটা কিন্তু অবশ্যই আপ টু ডেট। আমি নিজে যেহেতু ডিজিটাল প্রযুক্তি পড়াচ্ছি, ভালো, কিন্তু আপনি চাইলে বাংলা মিডিয়ামেও মানে আপনি পড়াইতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। আর যদি আপনার সামর্থ্য থাকে এবং আপনি যে এলাকায় আছেন সেখানে যদি ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, অবশ্যই আপনি দেবেন, কারণ ইংলিশ মিডিয়াম স্কুল 100% অ্যাক্টিভিটি বেস, সেখানে বাচ্চা কিন্তু অনেক বেশি শিখবে, ইংলিশের দক্ষতা তার অনেক ভালো হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আর কি নির্বাচন করা। তো এই ছিল মোটামুটি আজকের ডিসকাশন, মানে ওভারঅল আলোচনা। শিক্ষকতা পেশাকে আমি কখনোই ছোট করে দেখছি না। অবশ্যই শিক্ষকতা পেশা মহান পেশা, ভালো পেশা। শিক্ষকরা হচ্ছে ফিউচার লিডার তৈরি করে। বাট আমি প্রতিষ্ঠানের প্রতি আমার যেটা মানে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা মানে শিক্ষকতা মানে এডুকেশন সেক্টরে মানে প্রতিষ্ঠান পর্যায়ে আপনারা যারা আছেন, শিক্ষকদের মূল্যায়ন করেন, শিক্ষকদের স্যালারি, তাদের হচ্ছে যে মানে বেনিফিট গুলো, সেগুলো মেকশিওর করার চেষ্টা করেন। কারণ একটা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু প্রাণ। তো শিক্ষকরা, আপনার শিক্ষকরা যদি হ্যাপি থাকে, আপনার শিক্ষকরা যদি সলভেন্ট থাকে, তাহলে তাদের লাইফ স্টাইলের একটা চেঞ্জ আসে, শিক্ষকরা ভালো থাকে। আপনার প্রতিষ্ঠানের আপনার শিক্ষক যদি ভালো থাকে, হ্যাপি থাকে, তাহলে আপনার প্রতিষ্ঠানের সেই শিক্ষক 100% আপনার প্রতিষ্ঠানে স্টে করবে, এবং 100% সেই শিক্ষক আপনার প্রতিষ্ঠানের জন্য 100% এফোর্টটা কিন্তু দেবে। এবং শিক্ষকরা কোয়ালিটিফুল টিচার
থাকলেই কিন্তু আপনি একমাত্র সেই প্রতিষ্ঠানটাকে নিয়ে আগাতে পারবেন। তাছাড়া হবে কি, আপনাকে সবসময় খালি সার্কুলারের উপরে থাকতে হবে। আপনি শুধু টিচার আনবেন, টিচার যখনই দেখবে যে এই প্রতিষ্ঠানে পলিটিক্স, এই প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট টক্সিক, এই প্রতিষ্ঠানের সঠিক ব্যক্তিকে মূল্যায়ন করা হয় না, ওই টিচার কিন্তু ওখানে স্টার করবে না। আপনাকে বারবার বারবার সার্কুলার দিতে হবে এবং টিচারের বদলে আপনার প্রতিষ্ঠানে কিন্তু গরু ছাগল দিয়ে আপনার ক্লাস চালাতে হবে, স্কুল প্রতিষ্ঠান চালাতে হবে। তো আমার মনে হয় যে আপনারা যারা স্কুলকে নিয়ে মানে শিক্ষাকে নিয়ে বিজনেস করেন না, শিক্ষাটাকে শিক্ষার জায়গাতেই থাকতে দেন, টিচারদেরকে তাদের সঠিকভাবে মূল্যায়ন করেন, দেখবেন আপনার প্রতিষ্ঠান অবশ্যই ভালো হবে। এবং প্যারেন্টসদের সাথেও আসলে এই মানে তাদের বিভিন্ন ফিচার দিয়ে আকর্ষণ করে টেনে নিয়ে আসার আসলে দরকার নাই। আপনার যদি প্রতিষ্ঠান সত্যিই ভালো সার্ভিস দিয়ে থাকে, কোয়ালিটি এডুকেশন যদি মেকশিওর করে থাকে, তাহলে আপনার প্রতিষ্ঠানে আর কি অবশ্যই প্যারেন্টসরা এমনি যাবে তাদের বাচ্চাকে ভর্তি করানোর জন্য। আর আমাদের প্রতিষ্ঠান পর্যায়ের মানে আপনারা একদম মেইন যারা মালিক পর্যায়ে আপনারা যারা আছেন, এডুকেশন সেক্টর বা এডুকেশন পেশার সাথে যদি আপনি থাকেন, তাহলে আপনি নিজেই আপনার পর্যায়ে আপনাকে কিন্তু একটু অনেস্ট থাকতে হবে। কারণ আপনার যে মানে আপনার যে ভাইবটা, আপনার যে রেপুটেশনটা, সেটাই যদি নেগেটিভ থাকে এবং সেটা যদি মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড হয় বা সবাই যদি জানে আপনার রেপুটেশন, আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি ওরকম রং মাখানো ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, তাহলে এমনিতেই প্যারেন্টসরা এত বোকা না, প্যারেন্টসরা কিন্তু আসলে এমনিতে আপনার প্রতিষ্ঠানে বাচ্চা দিতে চাইবে না। আর আপনার ব্যাকগ্রাউন্ড যদি এরকম ফ্রেশ থাকে, ক্লিন থাকে, সুন্দর থাকে, সত্যি আপনি যদি একজন এডুকেশনিস্ট হয়ে থাকেন এবং এডুকেশন নিয়ে আপনার চিন্তা ভাবনা, ভালো কিছু দেশকে দেয়া, প্যারেন্টসদেরকে দেয়া, বাচ্চাদেরকে সুন্দরভাবে তৈরি করা যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে, লক্ষ্য হয়ে থাকে, অবশ্যই আপনার প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি রাইজ আপ করবে। সো এ পর্যন্তই, আগামীকালকে আলোচনা করব মুভি ইন্ডাস্ট্রি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।